এমন শ্যামবর্ণের মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। মাহবুব, তার চেয়ে আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাকে আমার ছেলের বউ হিসেবে নিতে চাই। হবু শাশুড়ির এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল মিহিয়া। এমন কথা সে একের অধিক বারও শুনেছে, তাই সয়ে গেছে। কিন্তু চোখের জল, সে যেন মিহিয়ার সাথেই সন্ধি করেছে আজ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে সে অবাধ্য জলগুলো। কিন্তু এমনটা তো কখনো হয়নি। কিন্তু কেন? এর মাঝেই মিহিয়ার বাবা মাহবুব সাহেব বলে উঠলেন, কি বলছেন আপা এসব? আপনার ছেলে তো আমাকে বলেছে সে মিহুকে পছন্দ করে। তাহলে ও তো ছোট, আর ওর বয়সী ছেলেরা এমন কথা বলবেই, তাতে কান দিতে নেই। আর আমার ছেলে তো সবসময় মায়ের কথাই শোনে, ঠিক না বাবা রিয়ান? মিহিয়ার হবু বর রিয়ানও ওর মায়ের কথায় সম্মতিসূচক মাথা নাড়ালো। তার কথায় মাহবুব আলম চেঁচিয়ে বলে উঠলেন, এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতে রিয়ান। এর ফল তো তুমি অবশ্যই পাবে, আর সেটা আজ হোক বা কাল। বলেই মিহিয়ার বাবা রাগে ক্ষোভে হন হন করে সেখান থেকে প্রস্থান করলেন। মাহবুব আলম নিজ রুমে এসে মাথা নিচু করে বসে রইলেন। আজ তার একটি সিদ্ধান্তে তার ছোট্ট মিহুর জীবন তছনছ হয়ে গেল। সেদিন যদি রোকেয়াকে তার ঘরে না আনতো তার মেয়ের মা হিসেবে, তাহলে আজ কতই না সুখে থাকতো তার মেয়েটি। তিনি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছলেন। কি করবেন তিনি? রোকেয়া যে তাকে এমন জালে ফাঁসাবে সেটা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তার সকল সম্পত্তির অর্ধেকাংশ নিজের নামে নিয়ে গেছে। বাকিটা তো তিনি নিজেই এতিমখানায় দান করেছিলেন। এত সম্পত্তি তার লাগতো না, কারণ বর্তমান সম্পত্তি দিয়ে তার আরও 14 বংশ চলতে পারবে। কিন্তু এসব যে সে নিজের নামে করে নিবে তা জানতো কে? মিহিয়ার বাবা যাওয়া মাত্রই মিহিয়ার ছোট বোন মানে সৎ বোন রুষাকে বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা মিসেস রোকেয়া। সে তো এটাই চেয়েছিলেন, যেন রিয়ান রুষাকে বিয়ে করুক। অবশ্য রুষা মিহিয়ার চেয়ে রূপের দিক দিয়ে অনেক বেশি সুন্দর দেখতে। তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর রোকেয়া, সে তো মাহবুব আলমের দ্বিতীয় পক্ষ, তাই মিহিয়া তাকে ছোট মা বলে ডাকে। এর মাঝেই রিয়ানের মা বলে উঠল, তো মিসেস মাহবুব, আমরা আজকেই আংটি বদল সেরে ফেলতে চাই, কি বলেন আপনি? হ্যাঁ, অবশ্যই। শুভ কাজে দেরি না করাই ভালো। তাদের এহেন কথাবার্তায় যেন মিহিয়ার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। তাই সে সইতে না পেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসেই জড়সড় হয়ে কান্না নিঃশব্দে করতে লাগলো। আজ তার চোখের জল যেন বাঁধ ভেঙেছে। সে কখনো ভাবতেই পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে। মিহিয়ার 8 বছর বয়সে সে তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো একটি মেলায়। সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মিহিয়ার মাকে পায়নি আর। তাই তো তিনি তার বড় ভাইদের কথা মতো মিহিয়ার দেখাশোনার জন্যই রোকেয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই সিদ্ধান্তই তার আদুরে মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়াবে। মিহিয়া ডুকরে কেঁদে উঠল। কেন মা আমায় একা ফেলে চলে গেলে? শুনছো না তুমি? তোমার এই ছোট্ট মিহুটির বুক ফাটা আর্তনাদ। কেউই আমাকে আর ভালোবাসে না, শুধু বাবাই ছাড়া। নিঃশব্দে কান্না করতে করতে চোখগুলো ফুলে উঠল মিহিয়ার। সে দ্রুত ওয়াশরুমে গেল। মুখে পানি ঝড় ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিতে এগিয়ে যেতেই রুষার খালা রনিয়া মিহিয়ার হাত থেকে ট্রেটি ছিনিয়ে নিয়ে দু একটা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল। মিহিয়া মুচকি হেসে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল তারই হবু বর তার ছোট বোনকে রিং পরাচ্ছে। কতই না খুশি হয়েছে মেয়েটি। মিহিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে এলো। দিন দুয়েক চলে গেল এমন করে, কিন্তু মিহিয়ার প্রতি অত্যাচার তো থামছে না। ভার্সিটির ক্লাস শেষ হতে না হতেই বাড়ি হাজির হতে হয়। এই সময় সকলে আড্ডা দেয় ভার্সিটিতে, আর সে দৌড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছাতে দেরি হলেই তার খাওয়া বন্ধ সেদিনের জন্য। তার সাথে গরম খুন্তির ছ্যাঁকা। মুখ বুঝে সহ্য করে সে, এছাড়া আর নেই কোনো উপায়। কোথায় যাবে, কার কাছে যাবে? নেই কোনো চেনা পরিচিত আত্মীয়। ওর আপন বলতে একমাত্র তার ফুপি ও 2 ফুফাতো বোন রিয়া আপু ও তনিমা আপু। তারাই তাকে ভীষণ রকম ভালোবাসে। তবে তারা থাকে ঢাকা শহরের বাইরে, যেখানে যাওয়া একদমই সম্ভব নয় মিহিয়ার কাছে। কিন্তু তার বাবার প্রতি তার এক রাশ অভিমান জমা হয়ে আছে। কারণ তার প্রতি এমন অত্যাচারে তার বাবা কিচ্ছুটিই বলেন না রোকেয়া বেগমকে। কেমনেই বা বলবেন? মিহিয়া তো আর জানে না কেন মাহবুব আলম রোকেয়া বেগমকে কিছুই বলেন না। মিহিয়ার আজ তার বেস্ট ফ্রেন্ড ছায়ার সাথে একটা কনসার্টে যাওয়ার কথা, কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার
এএসএ আসবে, মানে আহান, সারফারাজ, আদ্র। হাজারো মেয়ের ক্রাশ, মিহিয়ারও ক্রাশ বলা চলে, যার এক টুকরো চাওয়ানিতে যে কোনো মেয়েরই হার্টবিট মিস হয়ে যায়। মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে যার নামটা, সেই আজ আসবে উত্তরার সেই কনসার্টে। সেখানে ভিড় করেছে হাজারো মেয়ে। মিহিয়ার ছায়াও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগেই। আহান, সারফারাজ, আদ্র পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। অবশ্য কনসার্ট শুরু হতে এখনো সময় আছে। জাস্ট আদ্রের কণ্ঠ শুনতে বিমোহিত মনে সেখানে বসে আছে মেয়েরা। বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়েছে। আদ্রও গান গাইছে, যেটা মিহিয়া প্রতিনিয়ত শুনে। দিলকো কারার আয়া মিহিয়ার ফেভারেট একটা গান। মিহিয়া মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তারই ফেভারেট গানটি গাইছে। তাতে সেও মনে মনে সুর মেলাচ্ছে। গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেন করা। প্রতিটা লাইন যেন সে নিজ আবেগ দিয়েই গেয়েছে। এতটা ইমপ্রেসিভ ছিল সেই গানের সুর যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। গান শেষ হওয়া মাত্রই চারিদিক থেকে হই হুল্লোড় শুরু হয়ে গেল। মিহিয়া আর ছায়া সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সকলকে অবাক করে দিয়ে আদ্র এক গুচ্ছ কালো গোলাপ নিয়ে মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিহু, উইল ইউ ম্যারি মি? ক্যান আই হ্যাভ ইউ? আদ্রের এমন প্রপোজালে সকলের খালি একটাই আবদার মিহিয়ার প্রতি, সেটা হলো অ্যাকসেপ্ট হিম। কিন্তু মিহিয়া কিছুই না বলে ছায়ার হাত ধরে নিয়ে বেরিয়ে এলো কনসার্ট থেকে। আদ্রের এই প্রপোজালে লাইভ দেখানো হচ্ছিল, তাই মিহিয়া কিছু বলতে পারেননি, কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে। মিহিয়াকে এমন করে বেরিয়ে আসতে দেখে ছায়া জিজ্ঞাসা করলো, মিহু, কি হয়েছে? তুই ওনাকে অ্যাকসেপ্ট করিসনি কেন? কেন করিনি সেটা তুই বুঝতে পেরেও কেন এমন প্রশ্ন করছিস? কিন্তু ওনার প্রপোজাল। প্লিজ আমাকে এটা নিয়ে আর বলিস না। আজ থেকে হয়তো বাসার বাহিরে আসা বন্ধ করে দেবে। কিছুই হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। হুম। কথা বলতে বলতে মিহিয়ার বাসার সামনে আসতেই দেখতে পেল রোকেয়া বেগমকে। হাতে খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। সে শুকনো ঝোঁক গিলে ছায়াকে বিদায় দিয়ে বাসার দিকে এগিয়ে গেল। আদ্র সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে চলে এলো বাসায়। আর আসার পর থেকে একটাই কথা বিড়বিড় করছে, শ্যামা পাখি, তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুধুই আমার, আর কারো হতে দিব না তোমাকে। মিহু, আদ্রকে কেউ আলাদা করতে পারবে না। মিহু শুধুই আদ্রের। আই নিড ইউ অ্যাট এনি কস্ট। সময় চলছে তার আপন গতিতে। সেদিনের পর থেকেই সপ্তাহখানেক হতে চলল মিহিয়ার কোনো খোঁজই পাচ্ছে না আদ্র। এমন কোনো মাধ্যম নেই যেখানে খোঁজ নেয়নি। শেষে মিহিয়াদের বাসার সিসি ক্যামেরা হ্যাক করতেই তার স্বস্তির নিঃশ্বাস পড়ল। ক্যামেরায় দেখা যাচ্ছে মিহিয়া রুমে বিছানার এক কোণে বসে আছে। আদ্র মুচকি হাসি দিয়ে মনে মনে বলছে, মিহু পাখি, তোমার খোঁজ অবশেষে পেলাম। আজ থেকে পুনরায় তোমার প্রতি নজর রাখবো আমি, একেবারে সিক্রেট নজর। কেউই বুঝবে না, শুধু আমি ছাড়া। আর তোর প্রতি করা প্রতিটা অন্যায়ের শাস্তি তো আমি মিসেস মাহবুবকে দিবই, সাথে তোমার প্রাণপ্রিয় পিতাজানকেও। সব কিছুর মূল খলনায়ক তো উনি। আমি যা জানি ওনার সম্পর্কে তার সামান্য পরিমাণও তুমি জানো না মিহু পাখি। আনমনে মোবাইলটা হাতে নিয়ে মিহিয়ার প্রতিটা ছবি খুব যত্ন সহকারে দেখছে আদ্র। তার শ্যামা পাখিটা আসলেই মায়াবতী, অসম্ভব মায়াবী। কাজল কালো আখি যুগলের পানে তাকিয়ে যেন হাজারটা বছর পার করে দিতে পারবে। মোবাইল অফ করে পাশে রেখে দিয়ে মিহিয়াকে নিয়ে ভাবনার জগতে পাড়ি জমালো আদ্র। ভাবছে সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। বছর 2 আগের কথা। সেদিন আদ্র তার ফুপির বাসায় যাচ্ছিল। হঠাৎ করে মাঝ রাস্তায় জ্যামে পড়ে একটা বিশ্রী পরিস্থিতির মুখে পড়েছিল সে। সামনের মোড়ে তাকাতে একটা ফুচকার দোকানে চোখ আটকে গেল আদ্র। আর সেদিনই সে তার মায়াবিনীর দেখা পেয়েছিল, যেদিন প্রথম তার পাথর হৃদয়ে ফুল ফুটেছিল। কি দারুণ করে হাসতে পারে মেয়েটা। একেবারে চঞ্চল প্রকৃতি নিজ হাতে যেন বানিয়েছে তাকে, একটু নিপুণ শৈল্পিকতায় মরিয়ে। মিহিয়ার প্রাণবন্ত হাসিতেই মুগ্ধ হয়েছিল আদ্র সেদিন। হাসার সময় মুখের টোল পড়া মুহূর্তটাই যেন থমকে গিয়েছিল সে। কি দারুণ হাসি, মনের গহীনে ঘন্টা বাজিয়ে দিয়েছিল একেবারে। হঠাৎ ভাবনার মাঝপথে ব্যাঘাত ঘটিয়ে পাশে থাকা মোবাইলটা বেজে উঠল। চমকে উঠে সে মোবাইল হাতে নিতে একরাশ বিরক্তিতা ভর করল চোখে মুখে। কানে দিতেই ওপাশ থেকে নাকটানা ন্যাকামো কণ্ঠের আওয়াজ এলো, আদ্র, তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি? তো মানে তুমি কেন ওই মিডিল ক্লাস মেয়েটাকে প্রপোজ করেছো? সেটা পুরো লাইভ ছিল, পুরো বিডি দেখেছে সেটা। নান অফ ইয়োর বিজনেস।
নিতু, অন্য কোনো প্রয়োজনে ফোন দিয়ে থাকলে বলতে পারো। অযথা তো আমার সময় অপচয় করিও না। ইউ নো আই ডোন্ট লাইক ইট। আদ্র, আমার কথাটা তোমার অযথা মনে হচ্ছে? অন্তত আমার এই কথাটা তো শোনো। আমি তোমাকে বাকি কথাটা বলার আগে লাইন কেটে দিল আদ্র। সে জানে নিতু ওকে কি বলবে। আলাইনা নিতু, আদ্রের মামাতো কাজিন। বেশ কয়েকদিন ধরে মেয়েটা ওকে জ্বালিয়ে মারছে। চরিত্র মোটেও ভালো নাই মেয়ের। সারাটা রাত নাইট ক্লাবেই কাটায়। আবার সে আসছে ভালোবাসার কথা বলতে। শেমলেস গার্ল। নিজেই মিডল ক্লাস, আবার মিহুকে বলে কিনা মিডল ক্লাস। আগে নিজের কথা ভাবো। রাগে আদ্র হন হন করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আদ্রের লাইন কাটা মাত্রই নিতু মোবাইলটাকে দিল একটা ঢিল। সাথে সাথে মোবাইলটার প্রাণ সোজা দেহ থেকে বেরিয়ে আসমানের পথে উড়াল দিল। নিতুর মেজাজ এখন বেশ তুঙ্গে। নিতু শুধু চায় আদ্রের সাথে কয়েক মাস খুব ক্লোজলি মিশে নিজেকে সেলিব্রিটি হিসেবে তৈরি করতে। তারপর ওকে বিয়ে করতে পারলেও সকল প্রপার্টি হাতের মুঠোয়। সে দাঁতে দাঁত কটমট করে মনে মনে আওড়াতে লাগলো, তোমাকে যদি আমি আমার না করতে পারি, তাহলে অন্য কাউকেও তোমার হতে দিব না, মিস্টার আহান সারফরাজ আদ্র। ইউ আর অনলি মাইন। নো নো, ইয়োর প্রপার্টিজ অনলি মাইন। হা হা হা। বলেই রহস্যময় একটা হাসি দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সেদিন মিহিয়া বাসায় ঢোকা মাত্রই খুন্তি দিয়ে অসহ্য পরিমাণ মেরেছিল রোকেয়া বেগম। এমন জঘন্যভাবে মারতে তার এতটুকুও বুক কাঁপেনি। মা হয়েও কষ্ট হয়নি তার, বরং মিহিয়াকে মেরে সেদিন চরম শান্তি নিয়ে ঘুম দিয়েছিল রোকেয়া বেগম। দাগ এখনো পিঠে বেশ চকচক করছে। পানি লাগলে অসহ্য জ্বালাতন হয়। সেদিন চোখের জলও শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। এভাবে প্রতিটা দিন মিহিয়ার উপর চরম অত্যাচার করছিল সে। শান্তিতে একবেলা ঘুমাতে আর খেতেও দেয়নি। সব মিলিয়ে বেহাল দশায় ছিল মিহিয়া। রোকেয়া বেগমের সাথে তো তার মেয়ে রুষাও ছিল। সেও কম অত্যাচার করেনি মিহিয়ার প্রতি। মাহবুব আলম শুধু চেয়ে চেয়ে দেখতেন, কিছুই বলতে পারতেন না। মিহিয়া করুণ চোখে তার দিকে তাকালে তিনি সেখান থেকে চলে আসতেন। পারতেন না মেয়েকে এমন ডাইনি মহিলার হাত থেকে রক্ষা করতে। সেদিনের পর থেকে মিহিয়াকে এক সপ্তাহ বাসার বাইরে বের হতে দেয়নি রোকেয়া বেগম। তবে এক সপ্তাহে মিহিয়া বেশ কিছু জিনিস আন্দাজ করতে পেরেছিল। আসলে কেন তাকে অত্যাচার করে তার ছোট মা। ক্লু পেলেও কি হবে? প্রয়োজন তো তার প্রমাণ, এভিডেন্স। কিন্তু পাবে কোথায় সে? প্রত্যেকবার সেই কথাগুলো চিন্তা করতে গোলক ধাঁধায় পড়ছে সে। তাহলে কি এর পেছনে বড় কোনো রহস্য আছে? আমার মাকে তাহলে... না না, এমন কেন করবে আমার বাবা? আজ সকালে, বেশ সকালেই উঠেছে সে। আজ আবার ভার্সিটি যাবে। রোকেয়া নিজেই তাকে বলেছে যাওয়ার জন্য। সাথে রোকেয়া বেগম মিহিয়ার মোবাইলটাও দিয়ে দিল যাওয়ার জন্য। মিহিয়া বেশ অবাক হলেও তা প্রকাশ করল না। কিন্তু কেন বলল এমন তার ছোট মা? নিশ্চয়ই কোনো কারণ তো আছেই। বেশ কিছুক্ষণ হলো ভার্সিটি এসেছে মিহিয়া। ছায়ার জন্যই অপেক্ষা করছে। এই এক সপ্তাহে একটি বারও কথা হয়নি ছায়ার সাথে তার। আধা ঘন্টা বলেও এখনো আসছে না ছায়া। তাই সে ক্যাম্পাসে তার প্রিয় জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেল। বেশ নিরিবিলি জায়গাটা, চারিদিকে গাছগাছালি ঘেরা জায়গাটা। পাশেই কয়েকটা রুম খালি পড়ে আছে। এই সময় কেউ এই দিকটায় তেমন আসে না। মিহিয়াও সেই জায়গায় যাচ্ছে, পছন্দের একটা জায়গা। হঠাৎ বাহাতে হ্যাচকা টানে সে খালি রুমেই চলে এলো। ভয়ে গলা শুকিয়ে এলো মিহিয়ার। চোখ মুখ কুচকে শার্ট খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় যাওয়ার পরও যখন কোনো সাড়া পেল না, তখন সে আপনা আপনি তার খামচে ধরে রাখা শার্টটা ছেড়ে দিল। চোখ খুলে সামনে তাকানো মাত্রই 2 কদম পিছিয়ে গেল সে। কারণ তার সামনে স্বয়ং আদ্র দাঁড়িয়ে আছে। তাকে দেখে মিহার প্রাণ যায় যায় অবস্থা। কয়েকদিন আগেও তার সবচেয়ে পছন্দের মানুষের তালিকায় ছিল, আর আজ সে তার জমের তালিকায়। ভয়ে একদম হাতের মুষ্টি করে দাঁড়িয়ে রইল সে। তাকে এমন ভয় পেতে দেখে আদ্র মুচকি হেসে বলল, শ্যামা পাখি, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। আদ্রের কথা যেন ভরসা পেল মিহিয়া। চোখ তুলে তাকালো সে আদ্রের পানে। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, তাহলে কেন আমার পিছু নিয়েছেন? রিল্যাক্স, এত ভয় পেও না মিহু পাখি। তোমার পিছু নেওয়ার কারণ তোমায় বড্ড বেশি ভালোবাসি তাই। প্লিজ এসব কথা বলবেন না, আমায় যেতে দিন। উপস, তোমায় ধরেছি তো যেতে দেওয়ার জন্য নয়, তোমায় ধরেছি। আদ্রের কথা শেষ হওয়ার আগে মিহিয়া চেঁচিয়ে রেগে বলে উঠল, কেন ধরেছেন আমায় মিস্টার আদ্র? টেল মি, হোয়াট ডিড ইউ গেট মি হেয়ার? তোমায় নিয়ে একান্ত সময় কাটানোর জন্য, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য, তোমার এই তিক্তময় জীবনটা। আমার তিক্তময় জীবনটা আমি সামলাতে পারবো। ইটস নান অফ ইউর বিজনেস। সো মেয়ার
ইউর ওয়ে। বলেই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল মিহিয়া। আদ্র ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিহিয়া যাওয়ার দিকে। মিহিয়া তার চোখের আড়াল হতে মুচকি এসে মনে মনে বলতে লাগলো, জীবনের যে কোনো মূল্যে তোমাকে আমার করে নিব মিহু পাখি। আপোষে হোক বা চুক্তি, যে কোনোভাবেই আই নিড ইউ ইন মাই লাইফ ফর এভার। মিসেস মিহিয়া সারফারাজ, মাই চ্যালেঞ্জ স্টার্টেড রাইট নাও। বলেই মুচকি হাসি দিয়ে আদ্র তার কাজে চলে গেল। বেশ শান্তিতে কাটবে আজকের সময়টা আদ্রের। প্রিয়সীর দেখা নিয়েই যাচ্ছে খুশি মনে। তবে চঞ্চল মেয়েটার জীবনটাকে যারা এমনভাবে হেলে পরিণত করেছে তাদের কিছুতেই ছাড়বে না আদ্র। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো ছায়া, খেলা দিনভর, এসব মিলেই তো শরৎ। শরতের স্নিগ্ধতা এক কথায় অসাধারণ। জলহারা শুভ্র মেঘের দল যখন নীল নির্জন নির্মল আকাশে পদসঞ্চার করে তখন আমরা বুঝতে পারি শরৎ এসেছে। শরতের আগমন সত্যিই মধুর। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, আর তার মধ্যে পেজা তুলোর মতো সাদা মেঘমালা, এসব নিয়ে প্রকৃতি বরণ করে নেয় শরৎকালকে। কাশফুলের রাশি অপরূপ শোভা ছড়ায়। কাশফুলের এই অপরূপ সৌন্দর্য পুলকিত করেনি এমন মানুষ খুঁজে মেলা ভার। গাছে গাছে শিউলির মন ভোলানো সুবাসে অনুভূত হয় শরতের ছোঁয়া। শরতের মেঘহীন আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মতো সাদা মেঘের ভেলা কেড়ে নেয় মন। শরৎকালেও বর্ষণ হয়, তবে বর্ষার মতো অবিরাম নয়, বরং শরতের বৃষ্টি মনে আনন্দের বার্তা বয়ে আনে। চারিপাশে শুভ্রতার মাঝে বৃষ্টির ফোঁটা যেন আনন্দ বাড়ি। বৃষ্টি শেষে আবারও রোদ। দিগন্ত জুড়ে সাতরাঙা হাসি দিয়ে ফুটে ওঠে রংধনু। প্রকৃতির এই অপরূপ যেন প্রিয় মানুষের সান্নিধ্য চায়। হয়তো ইচ্ছে হয় গোধূলির ওপারে হারিয়ে যেতে প্রিয়জনের হাতটি ধরে। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আদ্র। প্রকৃতির পানে চেয়ে আছে মুগ্ধ নয়নে। শরতের মেঘহীন আকাশের দিকে তাকিয়ে আছে এক মনেই। কিছু দূরে সারি সারি মেঘের ছোট্ট ভেলা দেখা যাচ্ছে। এমনই এক গোধূলিতে হারিয়ে যেতে চায় আদ্র তার মিহু পাখিকে নিয়ে, তার প্রিয়সীর হাত ধরে। আদ্রের মনটা আজ অনেক খুশি, কারণ তার মা নিজেই বলেছে সে মিহিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চায়। যে মানুষটি প্রেম ভালোবাসা থেকে এতটাই ঘৃণা করত যে নিজ মেয়েকে পর্যন্ত মেনে নেননি, আজ সেই মানুষটাই বলছে সে তার ছেলের পছন্দের মানুষকে পুত্রবধূ হিসেবে চাইছে। এর চেয়ে খুশির খবর আর কি আছে আদ্রের জন্য? এখন শুধু মিহিয়ার রাজি হওয়ার পালা, তাহলে সে একেবারে তাকে আপন করে নিবে। আদ্র কথাগুলো আনমনে ভাবতেই তার ফোনে কল এলো। আচমকা এমন হওয়াতে সে একটু বিরক্ত হলো, তবে স্ক্রিনে নামটা দেখে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। যে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে সে আজ ক্লান্ত প্রায়, আজ সে মানুষটাই তাকে ফোন করেছে। ঠোঁটের সে কিঞ্চিত পরিমাণ হাসিটা আরো গাঢ় হলো। খুশি মনে রিসিভ করতেই ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ এলো। আদ্র ভাইয়া, মিহু। আচমকা ছায়ার কান্নার কণ্ঠে মিহুর কথা শুনে আদ্রের বুকের ধুকপুকানি শুরু হয়ে গেল। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তাকে ঘিরে ধরলো। কেমন অস্থির অস্থির লাগছে তার। ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো ছায়াকে, কি হয়েছে মিহু পাখির? ছায়া প্লিজ অ্যান্সার মি। মিহুকে ওর ছোট মা প্রচন্ড পরিমাণে মেরেছে, যে মারার চোটে অজ্ঞান হয়ে গেছে। তার সাথে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? কখন হয়েছে এসব? এখন কোথায় আমার মিহু পাখি? আর তুমি বা কোথায়? আপনি প্লিজ এখানে হসপিটালে চলে আসুন। আপনাকে মেসেজে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, আই এম কামিং ইন 10 মিনিটস। আদ্র গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল ছায়ার দেয়া ঠিকানায়। 10 মিনিটের কম সময় সেখানে উপস্থিত হলো। ভেতরে ঢুকতে পেলে দেখতে পেল ছায়া বারান্দায় বসে আছে। আদ্র সেদিকে এগিয়ে গিয়ে ছায়ার কাঁধে হাত রাখলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকাতে আদ্রকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। আদ্র অস্থির হয়ে ছায়াকে জিজ্ঞাসা করলো, ছায়া, আমার মিহু পাখি কেমন আছে এখন? ডাক্তার কি বলেছেন? ঠিক হয়ে যাবে তো? আদ্রের অস্থিরতা দেখে ছায়া মুচকি হাসে। ভাইয়া রিল্যাক্স। মিহু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে মাথায় আঘাত পাওয়াতেই সেন্সলেস হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস গড, আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। যাই হোক, ও এখন কোথায়? কেবিনে শিফট করবে এখন মেবি। তাদের কথার মাঝে ডাক্তার এসে উপস্থিত হলো। আদ্র ডাক্তারের দিকে পিট করে দাঁড়ানোতে তাকে খেয়াল করেনি ডাক্তার। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, মিস মিহির গার্জিয়ানকে আপনারা? এবার ডাক্তারের দিকে ফিরে আদ্র জবাব দিল, উনি মিস মিহিয়া নয় ডাক্তার সাহেব, মিসেস মিহিয়া সারফারাজ, মাই ওয়াইফ। আর হ্যাঁ, আমরাই ওর বাড়ির লোক। এখন কেমন আছে আমার ওয়াইফ? আদ্রের কথায় বেশ অবাক হলো ছায়া। তার চেয়ে বেশি অবাক হলেন ডাক্তার। তবে ডাক্তার সাহেব নিজেকে সামনে নিয়ে হালকা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, শি ইজ আউট অফ ডেঞ্জার। ও থ্যাঙ্কস। দ্যাটস ফাইন মিস্টার আদ্র। যাই হোক, ওনাকে এখন কেবিনে শিফট করা হবে। ওকে। ইটস মাই প্লেজার। তবে স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন।
আদ্র ডাক্তারের উদ্দেশ্যে মুচকি হেসে জবাব দিল। ইয়া শিওর। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে একটা আবদ্ধ ঘরে আবিষ্কার করলো মিহিয়া। ধীরে ধীরে উঠে বসলো সে। তাকিয়ে দেখলো চারিদিকটা। ঘরটা বেশ বড় বললেই চলে, বেশ সুন্দর আর গোছানো রুমটা। কিন্তু ও এখানে কেন বুঝতে পারছে না। ও তো বাসায় না, ওকে তোর ছোট মা মেরেছিল, যার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তাহলে এটা তো তাদের বাড়ির কোনো রুম নয়, ছায়াদের। কিন্তু ছায়াদের বাড়ির প্রত্যেকটা কোণা সে চিনে। তাহলে কার বাড়ি? সে এলোই বা কেমন করে? হঠাৎ ওয়াশরুমের দরজা খুলতেই চমকে উঠল মিহিয়া। মিহিয়াকে চমকে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আদ্র। আদ্রকে এমন অবস্থায় রুমে দেখে ভয় পেয়ে গেল মিহিয়া। ভয় পেয়ে জড়সড় হয়ে বসল। দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে ফুপিয়ে কান্না করে দিল সে। আদ্রের এতক্ষণ খেয়ালই ছিল না তার রুমে আরেকজন মানুষের অস্তিত্ব বিরাজ করছে। কারো ফুপিয়ে কান্নার আওয়াজ পেছনে ফিরতেই মিহিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস পেল। কিন্তু বুঝতে পারল না সে কেন কান্না করছে। দ্রুত কাবার থেকে কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। আদ্রেটাকে মাথা উঁচু করে তাকালো মিহিয়া। তার চোখে স্পষ্ট ভয়ের আভা ফুটে উঠেছে। মিহিয়ার কাছে গিয়ে দুগালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, মিহু পাখি কেমন লাগছে এখন? আমি এখানে কেন? প্লিজ আমায় যেতে দিন। বেশ, যাবে, তবে সুস্থ হও। না, আমি এখানে এখন যাব। এত কথা বলো কেন তুমি? আদ্রের ধমকে চুপসে গেল মিহিয়া। আদ্র এবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, মিহু, সেদিন কি হয়েছিল? আই মিন, তোমার এমন অবস্থা কে করেছিল? আদ্রের গম্ভীরতা মিহিয়ার মনে ভয় ধরিয়ে দিল। এমনিতে কিছুক্ষণ আগের ধমকে চুপসে গিয়েছিল। না জানে এখন যদি উত্তর না দেয় তাহলে মিহিয়ার ভাবনার মাঝে আদ্র রেগে বলে উঠল, এই মেয়ে কথা কানে যায় না। কি হয়েছিল বললাম সেদিন? সবটাই বলবা, মানে সবটাই। মিহিয়া এবার চোখ ছোট ছোট করে রেগে বলে উঠল, এই মিস্টার তিত করল্লা, কথায় কথায় এত ধমক দেন কেন? বলছি এবার শুনুন। তারপর সব ঘটনায় বলল। প্রতিটা সেকেন্ডের হিসাব দিল আদ্রকে। মিহিয়ার কথাগুলো শুনে আদ্র রাগে বোম হয়ে গেল, যেন এখনই ব্লাস্ট হবে। সে হাত যুগল মুষ্টিবদ্ধ করে নিজেকে দমাতে পারছে না। তার প্রিয়তম সাথে করা অন্যায় সে কখনো মেনে নিবে না। এর প্রতিশোধ সে নিবেই। মিহিয়ার কথা শেষ হতে একজন সার্ভেন্ট খাবার নিয়ে দরজায় নক করল। কামিং। শান্ত কণ্ঠে আসার অনুমতি দিল আদ্র। সার্ভেন্ট খাবারগুলো রেখে চলে গেল। রাগটাকে সে অনেক কষ্টে দমিয়ে নিজেকে শান্ত করে মিহিয়ার সামনে প্রেজেন্ট করছে। তাকে বুঝতে দেয়া যাবে না যে তার প্রতি করা প্রতিটা অন্যায়ের জবাব দিবে সে। তাই সে শান্ত হয়ে হাত ধুয়ে এসে বাবু হয়ে বসলো মিহিয়ার সামনে। মিহিয়ার মুখের সামনে এক লোকমা তুলে তাকালো ওর দিকে। নাও হা করো। মিহিয়া নাক মুখ কুচকে জবাব দিল, খাবো না। নো মোর ওয়ার্ডস। চুপচাপ হা করো, না হলে জোর করে খাওয়াবো। আদ্রের কথায় মিহিয়ার মুখে আপনা আপনি হা হয়ে গেল। আদ্র সুবিধা মতো লোকমাটা মিহিয়ার মুখে চালান করে দিল। এভাবে একে একে সবগুলো মিহিয়াকে খাইয়ে সে প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কি মনে করে পিছনে ফিরে তাকালো মিহিয়ার দিকে। গম্ভীর স্বরে বলে উঠল, চুপচাপ শুয়ে থাকো, আমি এখনই আসছি। বলেই বেরিয়ে গেল আদ্র। এতক্ষণ আদ্রের সামনে কিছু বলতে না পারলেও এখন বসে বসে আদ্রের 14 বংশ উদ্ধার করতে লাগলো মিহিয়া। রাত 12:37। এই সময় তেমন কেউ ফোন দেয় না মাহবুব আলমকে, কিন্তু আজ ফোন পেয়ে বেশ অবাক হলেন তিনি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা অপরিচিত গম্ভীর নারী কণ্ঠস্বর ভেসে এলো মাহবুব আলমের কানে। আর সেটা হলো, কাজটা ভালো করলে না মাহবুব, এর প্রতিটার ফল তুমি ভোগ করবে। কে আপনি? ভয় পেয়ে জিজ্ঞাসা করলো মাহবুব আলম। সময় হলেই জানতে পারবে। সি ইউ সুন। বলেই কল কেটে দিল মহিলাটি। মাহবুব আলম বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু সে জানলো কেমন করে? আর তাকে তো সে নিজে হাতেই কিছুই মেলাতে পারছে না মাহবুব আলম। তবে মিহিয়ার জন্য তার বেশ খারাপ লাগছে। আপন সন্তান বলে কথা, তবুও তার ছেলের হাসি দিয়ে শুয়ে পড়ল সে। আপাতত এসব ভাবতে চায় না সে। সাদা মেঘের ভেলাভাসী শরৎ বিদায় নিয়েছে সদ্যই। হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন ধূসর প্রায়। শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সোনারঙা রোদ। বিকেল 5টা বাজতেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য। গোধূলি লগ্ন পেরিয়ে জলদি নেমে আসছে সন্ধ্যা। ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশির ভেজা সবুজ ধানের পাতাগুলো নুয়ে পড়েছে বাতাসে। সাত সকালে বয়ে আসা হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। ধীর পায়ে শীত নামছে প্রকৃতিতে। আর শিশির ভেজা ভোর যেন জানান দিল ধীর পায়ে শীত আসছে। ভোরের আলো ফোটার আগে প্রকৃতিতে আজ ভর করেছে ঘন কুয়াশা। চারিদিকে তাই আজ সূর্যের আভা ছড়ায়নি। নেমে এসেছে শীতের আমেজ। শীতের সকালে বাগানে খালি পায়ে শিশিরের ভেজা ঘাসের উপর আপন মনে হাঁটছে মিহিয়া। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে খুবই খুশি সে। শীতের জানান দিতেই কুয়াশার আচ্ছন্ন চারিদিকটা। ওই বাড়িতে থাকাকালীন সময় শুধু অত্যাচারের কারণে এতটুকু শান্তিও তো থাকতে পারেনি সে। সেখানে শিশির ভেজা সকাল তো দূরে থাক,
আজ এই মিষ্টিময় মুহূর্তে মিহিয়ার সাথে আছে শাহানা ইয়াসমিন, আদ্রের মা। উনি একেবারেই চলে এসেছিলেন সেদিনই, যেদিন মিহিয়া এসেছিল সালসাবিল মঞ্জিলে। সেদিনের পর থেকেই মিহিয়াকে নিজের মেয়ের মতন আগলে রেখেছেন শাহানা ইয়াসমিন। হঠাৎ আজ সকালবেলা মিহিয়া আবদার করে বসলো সে নাকি বাগানে হাঁটবে, তাও খালি পায়ে। তিনি আর ফেলতে পারলেন না তার মেয়ের কথা, তিনিও সায় দিলেন মিহিয়ার কথা। দুজন একসাথে হাঁটবে শিশির ভেজা সকালে। তাই তো আজ সকাল সকাল বেরিয়ে বাড়ির বাগানটাতে হাঁটছেন মিহিকে নিয়ে। মিহি বাচ্চামুগুলো খিলখিলিয়ে হাসি সব মিলিয়ে একটা ভালো লাগার মুহূর্ত গড়ে তুলেছে আদ্রের মায়ের জন্য। আন্টি আজ সকালটা বেশ ফুরফুরে, তাই না? রে মা, জানিস তোর আঙ্কেলের সাথে কতই না সময় কাটিয়েছি, এমন বেশ রোমাঞ্চনীয় ছিল। তাই? আজ কেমন লাগছে? তোর সাথেও বেশ লাগছে। আমারও আজ প্রথম শীতের সকাল, তোমার সাথে খুব ভালো লাগছে। এভাবে কথা বলছে দুজন আর আশেপাশে ঘুরছে। মিহিয়াকে নিজের পুত্রবধূ করার আরও একটা মোক্ষম সুযোগ নিলেন তিনি। এর হয়তো একটা কারণ আছে যেটা সকলেরই অজানা। সবকিছু সঠিক হলে শাহানা ইয়াসমিনের মোক্ষম চালটাই চালবেন। হঠাৎ আদ্রকে এক ধ্যানে মিহিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলেন শাহানা ইয়াসমিন। নিজেই সেখান থেকে সরে এলেন, সুযোগ করে দিলেন আদ্রকে। আদ্র বুঝতে পেরে সেই সুযোগে মিহিয়ার ঠিক পেছনে চলে এলো। অনেকক্ষণ ধরে শাহানা ইয়াসমিনের উপস্থিতি না পেয়ে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল মিহিয়া, কারণ তার ঠিক পিছনে আদ্র দু হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে মুচকি হাসি, যেটা যে কোনো মেয়েকেই ঘায়েল করতে যথেষ্ট। আর সেটাই এখন মিহিয়ার একমাত্র ভয়ের কারণ। আদ্র ঘোর লাগা দৃষ্টিতে মিহিয়ার দিকে তাকিয়ে আছে। মিহিয়াও তাকিয়ে আছে তার চোখের দিকে। কতটা গভীর তার দু চোখ, সরু চ্যাপ্টা নাক, দু ঠোঁটের ঠিক নিচে লালচে একটা তিল, সিল্কি চুল যা ছেলেদের থাকতে নেই, সব মিলিয়ে একদম পারফেক্ট। মিহিয়া কখনো এতটা সামনে থেকে কোনো পুরুষ মানুষের দিকে তাকায়নি, আজ যতটা আদ্রের দিকে তাকিয়ে আছে। শ্যামা পাখি, আর কত ভাবো আমায় খুন করবে তুমি? হঠাৎ আদ্রের এমন কথায় অবাক না হয়ে পারল না মিহিয়া। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, মানে হলো তুমি এমন চুল ছেড়ে দিলে কেন? জানো এই রূপে বারবার খুন হই আমি। যতবারই তুমি এই রূপে আমার সামনে আসো ততবারই আমি নিজেকে সামলাতে পারি না, যে বারবার ইচ্ছে করে তোমার মাঝে নিজেকে বিলিয়ে দেই। ইস, শখ কত! আপনি কেন আমার মাঝে নিজেকে বিলিয়ে দেবেন? এবার আদ্রের কথায় মুখ ভেঙচি দিয়ে জবাব দিল মিহি, ভালোবাসি তাই। কিন্তু আমি তো বাসি না। বলে হঠাৎ সে লজ্জামাখা মুচকি হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। আদ্র বোকার মতন মিহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেই নিজের মাথায় চাপড় দিল। আজও বোকা বানালো মিহু পাখি আমায়। উফ, মেয়েটা নির্ঘাত খুন করবে আমায়। আবারও একই কায়দায় মিহু তাকে মিষ্টি হাসি দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এমন করে গত 2 মাসে যাবৎ যতবারই আদ্র তার কাছে আসতে চায় ততবারই সে তাকে বোকা বানিয়ে চলে যায়। হ্যাঁ, সেদিনের পর থেকে এখন মিহিয়া আদ্রের বাসায় থাকে। রুমে এসে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। যতবারই আদ্র তার মুখোমুখি কিংবা সামনে যায় ততবারই তার হার্টবিট এতটা ফাস্ট চলে যে সে হার্ট অ্যাটাক করার উপক্রম হয়। উফ, আর একটুর জন্যই নির্ঘাত আজ শেষ দিন ছিল আমার। এই মানুষটাই না। বলেই কাভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আজ ভার্সিটি যাবে, তাও 2 মাস পর। আদ্রের টোটালি নিষেধ ছিল, কিন্তু মিহিয়া জোরাজোরিতেই সম্মতি দিল, তবে রিকশায় যাওয়া যাবে না। টানা আধা ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল মিহিয়া। এখন সোজা শাহানা ইয়াসমিনের রুমে যাবে, তারপর ব্রেকফাস্ট করে সোজা ভার্সিটি। অবশ্য গাড়ি নিয়ে যাবে, রিকশা করে যাওয়াটা আদ্রের সরাসরি নিষেধ। ভার্সিটির বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছে মিহিয়া। কত অচেনা লাগছে ক্যাম্পাসটা। কতদিন পরে এলো ক্যাম্পাসে, সবকিছু যেন পাল্টে গেল। আসলে কোথাও বেশ কয়েকটা দিন যাওয়া না হলে পরবর্তীতে সেটা চিনতে বেশ অসুবিধা হয়, বাস্তবতা বলে কথা। চারিদিকে তাকিয়ে দেখছে মিহি। তার দেখার মাঝে এসে উপস্থিত হলো ছায়া। মিহিয়া ছায়াকে দেখা মাত্র জড়িয়ে ধরলো। ফোনে টুকটাক কথা হলো, সামনাসামনি একদমই দেখা হয়নি, একদমই। কেমন আছিস মিহু? বেশ ভালো, তুই? বেশ ভালো, তবে তোকে ছাড়া একদমই ভালো ছিলাম না রে। উফ, বাদ দে ওসব কথা, এখন ক্লাসে চল। দুজনেই হাঁটা দিল ক্লাসের দিকে। মাঝপথে তাদের থামিয়ে দিল একদল বখাটে। বখাটে বললে ভুল হবে, তারা সিনিয়র, ফাইনাল ইয়ারের। প্রায়শই মিহিয়াদের ডিস্টার্ব করে তারা, বিশেষত মিহিয়াকে। সেদিনের পর থেকে যেদিন আদ্র মিহিকে সকলের সামনে কনসার্টে প্রপোজ করেছিল, প্রায় প্রতিটা দিনই এমন করত। 2 মাস পরে এসেও শান্তি পেল না তারা। আজও ঠিক একরকম। মিহিজান, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবা কখন? কি হলো জান, প্লিজ বলো। কি সমস্যা আপনাদের? এভাবে পথ রেগে বলে উঠল ছায়া। নো শালিকা, আগে অ্যাকসেপ্ট করুক,
তারপর আর আসবো না এভাবে পথ আটকাতে। মিহিয়া তাদের সাথে আর কথা না বলে ছায়ার হাত ধরে নিয়ে এলো ক্লাসরুমে। তারপর প্রতিটা ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে গেল। সেদিনের পর থেকে কেউ আর ফোন না করলেও বেশ ভয়ে ছিলেন মাহবুব আলম আর রোকেয়া বেগম। তবে ভয়টা আরো বাড়িয়ে দিল কিছুক্ষণ আগের ফোনটা, তাও রাত 3:33। এত রাতে ফোন দিলে মানুষের নিশ্চয়ই ভয় হওয়ারই কথা। ঠিক একই রকম ভয় পেলেন তারা। ভাবছেন তাহলে কি নিশ্চয়ই কোনো গভীর চক্রান্তে ফেসেছে তারা, কিন্তু তাদের এমন করে হুমকি দেওয়ার মানে বুঝতে পারছে না তারা। সর্বশেষ যে ছিল তাকে তো নিঃশেষ করে দিয়েছিল, সবশেষ তার মেয়েকেও। কিন্তু কেন তাদের আবারও এমন হুমকির সম্মুখীন হতে হচ্ছে? তাহলে তাদের সাথে অন্য কারো শত্রুতা সৃষ্টি হয়ে গেল, নাকি পূর্বেকার জেদ ধরে কেউ তাকে এমন হুমকি দিচ্ছে, নাকি তাদের চেনা জানা কেউ? কেই বা হতে পারে। তাদের মনের ভেতর চলছে সব আজগুবি চিন্তা। সামনে কি ঝড় আসতে চলেছে সেটাই ভাবছেন মিস্টার মাহবুব ও মিসেস রোকেয়া। তবে আগন্তুকের বলে শেষ কথাটার হিসেব কিছুতেই মিলাতে পারছে না তারা। তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক কোনো শাস্তি, যেটা তাদের অজানা। শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন নীড়ে। অন্ধকারের শুরুতেই কুয়াশায় আচ্ছাদিত হয়ে যায় চারিদিকটা। শিশির ভিজে যায় তৃষ্ণার্ত প্রকৃতি। সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকেলবেলা। সূর্যের অস্ত যাওয়া মুহূর্ত সময়টা রক্ত লাল হয়ে ওঠে পশ্চিম আকাশ। আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা, যেথায় একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটানোর স্বপ্নে বিভোর হয়, অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। নির্ঘুম রাত কাটানো মানুষের মাঝেও মিহিয়াও একজন হয়ে উঠেছে। কিছুদিন যাবৎ স্বপ্নে নিজ বাবাকে নৃশংসভাবে হত্যা হতে দেখে আতঙ্কে আছে মিহি। স্বপ্নে অসহ্য মৃত্যু যন্ত্রণায় কাতরায় মাহবুব আলম, কিন্তু তার বাবার এমন বেহাল দশা করা লোকটার চেহারা পুরোটাই ঝাপসা দেখে সে। অথচ সেই মুহূর্তে তার বাবার দিকে তাকালে স্পষ্ট মাহবুব আলমের রক্তাক্ত মুখখানা দেখতে পায়, কিন্তু আগন্তুক ব্যক্তির চেহারায় সম্পূর্ণ ঝাপসা। কিন্তু কেন? লোকটি কি পুরুষ নাকি মহিলা সেটা বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছে তার বেশভূষা অনেকটাই মহিলার মতন। তাহলে কি তার বাবার এমন দশার পিছনে অন্য কোনো রহস্য আছে? স্বপ্নটা তার শোনা রোকেয়ার কথাগুলোর সাথে অনেকটাই মিলে যায়, যার কারণে রোকেয়া ভাড়া করা লোকদের দিয়ে মেরে বাড়ির বাইরে রাস্তায় ফেলে দিয়েছিল। তাহলে কি তার স্বপ্ন আর বাস্তবে রোকেয়ার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবতে থাকে সে। ঘুমের ঘরে এমন ভয়ঙ্কর স্বপ্নটাই খালি দেখেছে সে। সকালে নিজ রুমে বসে এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। ভাবনার ছেদ পড়ল শাহানা ইয়াসমিনের ডাকে। মিহিমা, কি ভাবছো? শাহানা ইয়াসমিনের ডাকে প্রথমে হকচকিয়ে গেল, পরে নিজেকে সামলে হালকা হেসে উত্তর দিল। এই তো মামুনি, কিছু না, এই এমনি বসেছিলাম, আর সামনে পরীক্ষা তো তাই একটু টেনশন হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার, টেনশন নিও না মা। আদ্র তো আছেই, সেও ইকোনমিক্সের স্টুডেন্ট। আদ্রই তোমাকে হেল্প করবে। এখন চলো ফ্রেশ হবা, আজ একটা বিশেষ জায়গায় নিয়ে যাব তোমায়। কোথায় মামুনি? সেটা না হয় গেলেই জানতে পারবে। লক্ষ্মী মা আমার, যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, যাচ্ছি। শাহানা ইয়াসমিন খুশি মনে মিহিয়ার রুম থেকে প্রস্থান করলেন। আজ মিহিয়ার সামনে রহস্যের কিছুটা খোলাসা করবেন বলে ভেবেছেন, তাই তার এমন প্রস্তুতি। মাহবুব আলম ও রোকেয়া বেগম দুজনেই তাদের পার্সোনাল উকিল জামাল শিকদারের চেম্বারে বসে আছেন। দুজনেই আজ আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন অ্যাডভোকেট জামাল শিকদারের সাথে প্রপার্টি সম্পর্কিত কিছু বিষয়ে। জামাল শিকদার বলে উঠলেন, মাহবুব সাহেব, আজ এত জরুরি তলব, কারণটা বলুন। হ্যাঁ জামাল সাহেব, ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আপনার আর্জেন্ট দেখা করতে বলেছিলাম। তো শুরু করেন। আসলে আমরা চাই প্রপার্টিগুলো সব নিজেদের নামে করে ফেলতে। তো আমার মেয়ে মানে যে ছিল মিহিয়া, ও সব কি এখন নিজের নামে করা যাবে? হোয়াট? কি যাতা বলছেন? ওর ভাগের সবগুলো প্রপার্টি ওরই থাকবে। ওর ইচ্ছার বিরুদ্ধতা করে এসব নেওয়া যাবে না। তবে একটা সুযোগ আছে। সুযোগের কথা শুনে মাহবুব রোকেয়া দুজন দুজনের দিকে তাকালো, শান্ত হয়ে বলল, কি সুযোগ? মার্ডার। চমকে উঠল দুজনেই। মার্ডার করতে হবে? কাকে? দুজনেই উৎসুক দৃষ্টিতে তাকালো উকিল সাহেবের দিকে। মানেটা হচ্ছে আপনাকে আপনার মেয়ে মিহাকে মার্ডার করতে হবে। কেউ জানবে না, অ্যান্ড ইট হ্যাজ টু বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট নো ওয়ান ইভেন ফিল ইট। তারপর আর কি, সব কিছুর মালিক আপনারাই, এবং এটার সকল দায়িত্ব আমিই নেব। ট্রাস্ট মি। মাহবুব আলম ও রোকেয়া বেগমের চোখ চকচকিয়ে উঠল। তাদের চোখ কুশলকে দূর করতে পারলেই খেল খতম। হ্যাঁ,
মাহবুব আলমের সকল সম্পত্তির মালিক মিহিয়া, যেটা মিহিয়ার দাদাও নামেই করে গিয়েছিল। রোকেয়া বেগম হলো মিহিয়ার বাবার প্রাক্তন, যার সাথে কলেজ লাইফ থেকেই প্রেমে মত্ত ছিল মাহবুব আলম। মিহিয়ার মায়ের মিসিংয়ে মাহবুব আলম আর রোকেয়া বেগমের হাত রয়েছে সেটাতে নিশ্চিত হলো মিহিয়া, কারণ শাহানা ইয়াসমিন মিহিয়াকে সেখানেই নিয়ে গিয়েছিল যেখানে মাহবুব আলম আর রোকেয়া বেগম আজ গিয়েছিল, মানে জামাল শিকদারের কাছে। মিহিয়া আহত দৃষ্টিতে শাহানা ইয়াসমিনের পানে তাকালো। শাহানা ইয়াসমিন তাকে অভয় দিলেন আর শান্ত থাকতে ইশারা করলেন। তাদের ভাবনার মাঝে মাহবুব আলম বলে উঠলেন, আমি এখন চাই ওই মিহিয়াকে মার্ডার করতে। আমার সম্পত্তির প্রয়োজন। এতে যদি নিজের আপন কাউকে বিসর্জন দিতে হয় তাতেও আমি হাত কাঁপেনি আর কাঁপবেও না। I'll do that at any cost. ওকে, তাহলে নেমে যান নিজেদের কাজে। যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবেন আপনারই লাভ মিস্টার মাহবুব। ওগো, তুমি যেভাবে পারো মিহিকে বাসা নিয়ে আসো। আমার মনে হয় মিহি এই শহরে আছে। তাকে এনে কয়েকটা দিন ভালো মন্দ খাওয়াও, তারপর না হয় বিরে দিও পৃথিবী থেকে। বলে হো হো করে তিক্তময় হেসে উঠল সে। মনের কথাই বললে। যাই হোক মিস্টার জামাল, আমার আজকে তাহলে উঠি। ঠিক 1 মাস পরে দেখা হবে। সি ইউ ভেরি সুন। বেস্ট অফ লাক মিস্টার মাহবুব। বের হয়ে গেল মাহবুব আলম ও রোকেয়া বেগম। তবে মাহবুব আর রোকেয়া বের হওয়ার আগ মুহূর্তে মিহিয়াকে নিয়ে শাহানা ইয়াসমিন আড়ালে চলে এলেন। তারপর খুব সাবধানতার সাথে সেখান থেকে সরে নিজেদের গাড়িতে চড়ে বসলেন। মিহিয়া মাথা নিচু করে বসে রইল। সে ভাবছে যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষই মনে করত, আজ সে মানুষটা তাকে খুন করার চিন্তায় মেতে আছে। তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থে এতটাই অন্ধ যে তার প্রিয় মানুষের প্রাণ নিতে এতটুকু পরিমাণ হাত কাঁপে না? তবে কি তার মায়ের হত্যাকারীও তার বাবা? না না, কোনো বাবা নয়, সে বাবা হতে পারে না। সে একজন খুনি, স্বার্থলোভী খুনি। তাহলে স্বপ্নটা কি রহস্য উদ্ঘাটনের কোনো হেল্প করবে আমায়? কেনই বা এমন বিকৃত স্বপ্ন দেখছি আমি মিস্টার মাহবুবকে নিয়ে? সেই বা কেন এমন করে মৃত্যু যন্ত্রণায় কাতর হবে? ভাবতে লাগলো মিহি। তবুও সে মনে মনে আওড়াচ্ছে, মিস্টার মাহবুব, অল টেক রিভেঞ্জ, অল অ্যাভেঞ্জ মাই মম ডেথ, ডোন্ট লিভ এনিওয়ান। মিহিয়াকে কোনো কিছু আওড়াতে দেখে শাহানা ইয়াসমিন মিহিয়ার দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং এ মন দিলেন। হ্যাঁ, শাহানা ইয়াসমিন নিজেই ড্রাইভ করে এসেছিলেন মিহিয়াকে সাথে নিয়ে। তিনি তো এটাই চেয়েছেন, এই নির্লজ্জ পাষাণ মানুষটার আসল রূপ দেখিয়ে দিতে। পেরেছেন তিনি সেই কাজটা করতে আজ, যেটার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন। মিহিয়াদের আসার আগে আদ্র বাড়ি এসেছিল। অবশ্য এসে প্রথমে মিহিয়ার খোঁজ নেওয়ার মুহূর্তে যখন সার্ভেন্টদের কাছ থেকে জানতে পারলো তারা বের হয়েছে, তাই আর কিচ্ছু বলেনি, না হয় তুলকালাম বাঁধিয়ে ফেলতো বাড়িতে। আজ অনেকদিন পর লাইভে আসবে আদ্র, একদম বাড়িতে বসেই করবে লাইভ। সেদিন মিহিয়াকে প্রপোজ করার পর আর দেখা যায়নি তাকে। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে, কিন্তু আবারও লাইভে আসতে হলো তাকে। তাই আজ সময় পেয়ে চলেও এলো লাইভে। তার ভক্তদের জোয়ার বইছে, এক একজনের এক এক মন্তব্য আর প্রশ্নের প্লাবন। সবার প্রশ্নের উত্তর দিতে না পারলেও কিছু কিছু উত্তর দিয়ে কথা বলা শুরু করলো। হ্যালো গাইস, অনেকদিন পর চলে এলো তোমাদের সাথে লাইভে। আজ তোমাদের পছন্দের কিছু গান গাইবো, সবগুলোই তোমাদের পছন্দের। আই হোপ সব গানই পছন্দের হবে তোমাদের। সো লেটস স্টার্টেড। শুরু করলো পছন্দের একটি গান, যেটা মিহিয়ারও পছন্দের তালিকায় সবচেয়ে ঊর্ধ্বে। মিউজিক স্টার্ট। তুই আমাকে আগলে রাখ, ঠিক এইভাবে সঙ্গে থাক, সারাদিন সারা রাত তুই আমাকে আগলে রাখ। এইভাবে বেশ কয়েকটি গান গেয়েছে সে। প্রতিটা গানই মিহিয়ার পছন্দের। তার কারণও আছে। সে তার রুমের বড় আয়নাতে মিহিয়াকে দেখেছে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে। সে জানে মিহি তার গানের প্রচন্ড রকমের ভক্ত, তাই সে প্রতিটা গানই গেল মিহির পছন্দের, যেগুলো মিহি প্রতিদিনই শুনে। মিহি অবাক হলো যে আদ্র আজ তার পছন্দের সব গান গাইছে। মনে মনে সে আদ্রকে ধন্যবাদ দিল যে তার মন ভালো করে দেওয়ার জন্য। আর আদ্র সেদিকে তাকিয়ে মুচকি হেসে কয়েকটা গান গেয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দ্রুত লাইভ শেষ করল। তারপর এগিয়ে গেল দরজার দিকে, যেখানটায় তার প্রিয়সীর উপস্থিতি জানান দিচ্ছে। মিহিয়া গান শুনে এতটাই মত্ত ছিল যে পারিপার্শ্বিক ভাবনা নিয়ে কোনো হুঁশ ছিল না। আদ্র একদম সোজা হয়ে পকেটে 2 হাত গুজে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল মিহিয়ার সামনে। হঠাৎ গান বন্ধ হওয়ায় হুঁশ এলো যে আদ্র রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে আদ্রকে এমনভাবে দাঁড়াতে দেখবে সে ভাবতে পারেনি। চমকে গেল সে। তাড়াতাড়ি চলে যেতে নিলে আদ্র মিহিয়ার কোমর ধরে কাছে টেনে নেয়। আদ্রের এমন ব্যবহারে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেল মিহি। গোল গোল হয়ে এলো চক্ষু জোড়া। মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল তার। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে 2 মানব মানবী। আকাশের পানে চেয়ে আছে দুজনে, একে অন্যের উষ্ণতা নিচে আপন মনে। আজ অনেক কষ্টে মিহিয়াকে ছাদে আনতে সক্ষম হয়েছে আদ্র।
সেদিন লাইভে আসার পর থেকেই আদ্রের থেকে বেশ দূরে দূরে থাকছে সে। আদ্রের উপস্থিতিতে মিহিয়া যেন নিজের মাঝে থাকে না, হারিয়ে যায় নতুন দুনিয়ায়। কেন এমন হয় সেটা মিহির ধারণাতীত, তবে তার ভীষণ ভালো লাগা কাজ করে আদ্রের উপস্থিতিতে। দুজনের ভাবনার মাঝে আদ্রই প্রথমেই শুরু করলো। অনুভূতির মায়াজালে ভালোবাসার অন্তরে নিহিত থাকে বিচ্ছেদের বেদনা। যাকে বিচ্ছেদ বলা হয় তাকে একান্ত আপন করে পাওয়াও বলা যেতে পারে, কেননা এই প্রেমে নিষেধ নেই, প্রিয় নেই, আছে কেবলমাত্র প্রিয়র জন্য গভীর অনুরাগ। এই প্রেমে প্রণয়ের স্মৃতিটুকুই থেকে যায়, আর বাকি সকলই বিলুপ্তির পথে। ভালোবাসা হৃদয়ের কতটা জুড়ে বিস্তৃত হয়ে আছে তার প্রকাশ ঘটে যায় মুহূর্তে মুহূর্তে। ভালোবাসা প্রকাশের নয়, ভালোবাসা অনুভবে পূর্ণতা পায়। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা তত নীরব, তত গোপন। ভালোবাসা প্রকাশের মধ্যে দিয়ে প্রমাণ চায় না, ভালোবাসা অনুভূতির মাধ্যমে বিস্তার লাভ করে। অনুভূতির মধ্যে দিয়েই মনে প্রেমানুভূতির স্রোতধারা প্রবাহিত করে। আর ভালোবাসা দুটি প্রাণের মিলন, মিলন দুটি মনের। সেখানে ভালো লাগা কেবল একটি অনুভূতির লক্ষণ মাত্র, যেটা নিতান্তই ক্ষণিকের মোহ। আর ভালোবাসা সে তো চিরস্থায়ী, চিরন্তন সত্য। আকাশের দিকে তাকিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলো আদ্র। পাশেই অবাক চোখে চেয়ে আছে মিহিয়া আদ্রের দিকে। কি সুন্দর করে ছন্দ মিলিয়ে দিল সে, মনটা ছুঁয়ে দিল একদম। এই কদিনে আদ্রের প্রতি বেশ দুর্বলতা অনুভব করছে সে। আগে থেকেই একটা দুর্বলতা ছিল তার প্রতি, কিন্তু এখন সে হাড়ে হাড়ে বুঝতেই পারছে আদ্রকে সে ভালোবেসে ফেলেছে, যেটার পরিধি গভীর। কোনো খুঁত নেই এই অনুভূতিতে। মিহিয়াকে তার নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে লেডি কিলার মুচকি হাসি দিল, যেটাতে তার হার্টবিট মিস হয়ে যাওয়ার জোগাড়। মুহূর্তেই অমরের মুচকি হাসি দেখে লজ্জায় মুখ নামিয়ে নেয় মিহি। প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে আজ। আদ্র এবার মলিন কণ্ঠে বলল, মিহু, তুমি বুঝতে পারছো না কেন? তোমায় ভালোবাসি আমি, প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আই লাভ ইউ মিহি, অ্যান্সার মি মিহি। আচ্ছা, কি করলে তুমি আমায় বুঝবে বলো? চমকে গেল মিহি। এই প্রথম আদ্র তাকে মিহি বলে সম্বোধন করলো। যে মানুষটা তাকে কত নামে ডাকতো, আজ তার এমন অসহায়তে থমকে গেল সে। কিছুক্ষণ আগের মুহূর্তে আদ্র তাকে মিহু পাখি, শ্যাম পাখি আর কত নামে ডেকেছে, কিন্তু এখন আদ্রের এই করুণ কণ্ঠ মুহূর্তে মিহিয়ার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সে আদ্রের অনুভূতি বুঝতে পেরেছে। আদ্র তাকে ভালোবাসে নিজের চেয়েও বেশি। এটাও বুঝতে পারছে আদ্র তাকে ছাড়া কতটা অসহায়। সাথে সাথে মিহিয়া নিজের সকল জড়তা ভুলে আদ্রের দু পায়ের উপর নিজের দু পা রেখে আদ্রের কপালে কপাল ঠেকালো। তারপর দু চোখ বন্ধ করে সরাসরি বলে ফেললো, আমিও ভালোবাসি আপনাকে, হ্যাঁ, সেই প্রথম থেকেই। লাভ ইউ টু মিস্টার আহান সারফারাজ আদ্র। এক নিঃশ্বাসে বলে দিল মিহি। মিহিয়ার কথায় অবাক হলেও মুখে বিজয়ের হাসি, যেন সে বিশ্ব জয় করে নিয়েছে মুহূর্তেই। মুখের হাসিটা চওড়া করে মিহিকে বলে উঠল, সত্যি বলছো মিহু পাখি? আর ইউ সিরিয়াস? এবার বেশ লজ্জা পেল মিহিয়া। এমনিতেই যে কাজ করলো তাতে তার অবস্থা যায় যায়, এখন আদ্রের প্রশ্নের উত্তর দিবে কি? সে তো সিরিয়াসলি আদ্রকে ভালোবাসে, তাহলে সে আবার এই প্রশ্ন করছে কেন? তার নীরবতা দেখে আদ্রের মনটা খুশিতে তড়াক করে লাফিয়ে উঠল। সত্যি মিহু পাখি, আজ আমি ভীষণ রকম খুশি। আমার প্রপোজাল অ্যাট লাস্ট তুমি অ্যাকসেপ্ট করলা। আই এম হ্যাপি টুডে। বলেই মুহূর্তে মিহিয়াকে কোলে তুলে নিল আদ্র। কি করছেন কি? পড়ে যাব। কথা বলার আগে মিহিকে চুপ করে দিল আদ্র। নো মোর ওয়ার্ডস, জাস্ট এনজয় দিস মোমেন্ট। ইউ ডোন্ট নো হোয়াট, ইটস আওয়ার ফার্স্ট লাভিং ডে। অজয়ের কথায় চুপ হয়ে গেল মিহি। সেও তো উপভোগ করতে চায় তার ভালোবাসার প্রথম দিন, তাই চুপ করে আদ্রের কর্মকাণ্ড দেখছে। কখনো এতটা কাছে আসেনি কোনো পুরুষের, তাই ফিলিংসটা একটু বেশি রোমান্টিক ওর জন্যে। এভাবেই সূচনা হলো নতুন একটা বিশুদ্ধতম ভালোবাসার। তাদের জন্য একরাশ শুভকামনা প্রকাশ করলো আড়ালে লুকিয়ে থাকা শাহানা ইয়াসমিন। হ্যাঁ, তিনিও শুনতে চেয়েছিলেন মিহিয়ার মনের কথাটা। তিনি আগেই বুঝেছিলেন মিহিয়া আদ্রকে পছন্দ করে, শুধু পছন্দ নয়, মনে মনে ভালোবাসে। তাই আদ্রকে বুঝিয়ে বলেছিলেন যেন সে আরো একবার তার মনের কথাটা মিহিয়ার সামনে প্রকাশ করে। তাই করলো আদ্র। 2 বছর পর বিডিতে পা রাখলো নিতু। নিহারিকা নিতু, আহান সারফারাজ আদ্রের মামাতো কাজিন। তবে তাকে একদমই দেখতে পারে না আদ্রের মা শাহানা ইয়াসমিন। আপন ভাইয়ের মেয়ে হলে ওর প্রতি একটা ঘৃণ্য মনোভাব কাজ করে শাহানা ইয়াসমিনের কাছে। কেন দেখতে পারে না সেটা শাহানা ইয়াসমিনের অজানা। তবে তাকে অপছন্দের বিষয়টি তার কাজকর্মে বুঝতে পেরেছিল নিতু, কিন্তু সেটার ধার ধারে না সে, কারণ আদ্রকে হাত করতে পারলেই তো হলো। আদ্রকে তার হাতের পুতুল বানিয়ে বজ্জাত মহিলাকে বাড়ি ছাড়া করবে বলে আশা করে সে। তা নিয়ে আপাতত মাথা ঘামাতে চায় না সে। এছাড়াও তার আরেকটি চমকপ্রদ পরিচয় আছে, সেটা হলো সে মাহবুব আলমের বেস্ট ফ্রেন্ড হায়দার জামানের একমাত্র মেয়ে, যেটা আর কেউ না জানলেও শাহানা ইয়াসমিন আর সাহেলা ইয়াসমিন ঠিকই জানতেন। সাহেলা ইয়াসমিন মিহিয়ার মা।
তারা দু বোনেরই ছোট হলো হায়দার জামান। হায়দার জামানের ফ্যামিলি অবশ্য বিদেশেই থাকে, মানে সুইজারল্যান্ডে। নিজস্ব ব্যবসা আছে তার সেখানে। তবে এখন শুধু নিতুই এসেছে বিডিতে। মাহবুব আলমের বাসায় থাকবে সে। তাকে নিয়ে যেতে রোকেয়া বেগম আর মাহবুব আলম এসেছেন। অবশ্য সে আদ্রের বাসায় থাকতে পারত, তবে সেটা তার কাজে বাধা দেওয়ার মূল ফটক বলে মাহবুব আলমের বাসায় থাকা। তাকে দেখে এগিয়ে এলো তারা দুজনেই। খানিকটা হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করলেন রোকেয়া বেগম। বেশ ভালোই। আপনারা? হাসি মুখে উত্তর দিল ঋতু। আমরা ভালো। আচ্ছা, কথা তো বাসাতেও বলা যাবে, তাই না? বেশ ব্যস্ততার সাথেই বললেন মাহবুব আলম, যেন সে এই মুহূর্তে বেশ ব্যস্ত। কেন সে এমন করছে সেটা একমাত্র সেই জানে। চলুন যাওয়া যাক। মুচকি এসে মাহবুব আলমের কথায় সায় দিল ঋতু। মাহবুব আলম ড্রাইভারকে নির্দেশ দিলেন ঋতুর আনা জিনিসপত্রগুলো গাড়ির বগিতে নেওয়ার জন্য। তারপর তিনজনেই গাড়িতে উঠে বসলো। খুশি মনেই তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সবার চেয়ে বেশি খুশি ঋতু। বেশি খুশি সে আদ্রকে নিজের করে নিবে ভেবে। মুখে তার নিষ্ঠুরতার হাসি ফুটে উঠল, যেটা যে কারো জীবনকে ধ্বংস করে দিতেই যথেষ্ট। তবে সে এখনো জানে না তার এই নিষ্ঠুরতা তার নিয়তিকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেয়। ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের কোনো একটি রাজকীয় বাড়িতে একরঙা একটা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। বয়স বেশি হলে 50-এর কাছাকাছি হবে। মাথার চুলগুলো সবে হালকা পাক ধরেছে, তাতে বেশ লাগছে তাকে। আর বাড়ির বাইরেটা যতই সুন্দর হোক না কেন, বাড়ির ভেতরকার সৌন্দর্যের সাথে বাইরের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। তার ধ্যান ভাঙল একজন নারী কণ্ঠে। ডাক শোনা মাত্রই ধীরে ধীরে মাথা তুলে তাকালেন সেদিকে। অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, শাহেলা, তোমাকে এই অবস্থায় এখানে কে আসতে বলেছে শাহেলা? বলে এক প্রকার অস্থির হয়েই ছুটে গেলেন মধ্যবয়স্ক লোকটি। তার এমন অস্থিরতা দেখে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল শাহেলা ইয়াসমিনের। মনের অজান্তেই বলে ফেললেন, ঠিক আগের মতোই তুমি অস্থির হয়ে যাচ্ছ মাহবুব, ঠিক যেমনি আগে করতে। তো অস্থির হব না তো কি? এই শরীরে এখানে কেন আসতে গেলে বলো তো? এত অস্থির না হয়ে বসতে দাও তো আমাকে। বলে শাহেলা ইয়াসমিন সোফায় বসে পড়লেন। তার ঠিক পাশে বসলেন মাহবুব আলম। হ্যাঁ, এরা দুজনে মিহিয়ার আসল বাবা মা, বাকি দুজনে কালপ্রিট। তবে মাহবুব আলম বলে সেজে থাকা বাকি জন্তু, সেই যে প্রতিটা মানুষকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। আর কতদিন এইভাবে থাকবে মাহবুব? আমার তো মিহিকে কাছে পেতে মন চাইছে। কতদিন পাই না মেয়েটাকে আমার। কখন সামনাসামনি দেখবো আমার মেয়েটাকে? শাহেলা, উত্তেজিত না হয়ে ধৈর্য ধরো। নিশ্চয় তোমার জানা মতে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। কিন্তু আর কতদিন? সময় ঘনিয়ে এসেছে শাহেলা, এবার শুধু সত্যিটা উন্মোচিত হওয়ার পালা। জাস্ট ওয়েট আ ফিউ ডেজ। কিন্তু একটা সমস্যা। বিষয় নিয়ে মাহবুব আলমের দিকে তাকালেন শাহেলা ইয়াসমিন। ফের জিজ্ঞাসা করলেন, কি সমস্যা মাহবুব? সমস্যা হলো তোমার ছেলে মাহিম, সে কি এখন এই সময়ে আমাদের বিডিতে যেতে দিবে? কেন দিবে না কেন? আর বিডি যাবে মানে? তুমি সাংবাদিকের মতোই যেন শুরু করে দিলা। বিডিতে না গেলে আমাদের মাহিমকে আনবো কেমনে? আর এই অমানুষগুলোকে শাস্তি দিব কেমনে? এই ব্যাপার। আদ্রকে বলবো, ওই এর ব্যবস্থা নেবে। কিন্তু এই ব্যাপারে অদ্রকে না জড়ালে ভালো হতো না শাহেলা? এবার শাহেলা ইয়াসমিন মুচকি হাসি দিলেন মাহবুব আলমের কথায়। মাহবুব আলমের প্রত্যুত্তরে বললেন, মেয়ের ব্যাপার যেহেতু মেয়ের জামাইয়ের একটা দায়িত্ব আছে না, আদ্রই না হয় সেটা করো, কি বলো? ওকে, অ্যাজ ইউ উইশ। ফ্রেশ হয়ে এসো, তোমার ব্রেকফাস্টটা দিই। সার্ভেন্ট তো আছে, তাছাড়া তোমার এই শরীরে এসব কিছু একলা করবে না। কিন্তু আমি, আমার সাথে চলো, রেস্ট নিবে। কিন্তু কেন? কোনো কিন্তু না, চলো। মাহবুব আলম শাহেলা ইয়াসমিনকে জোর করে নিয়ে এলেন রুমে। দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক আগের মতনই। প্রেমের বিয়ে বলে কথা। মাহবুব আলম আর শাহেলা ইয়াসমিন প্যারিসে থাকেন তাদের ছেলে মাফিক মুফাসসিরকে নিয়ে। অবশ্যই এখানে পড়ালেখার পাশাপাশি নিজেদের ব্যবসাটা একা হাতেই সামলায় মাহিন। মিহিয়ার ছোট ভাই, বছর দেড়েকের ছোট বড় দুজন। মিহিয়ার আসল নাম মিহিয়া মুবাশশারা। মাহিন যখন শাহেলা ইয়াসমিনের গর্ভে ছিল, মানে শাহেলা ইয়াসমিনের অন্তঃসত্ত্বার 2 মাসের সময়, তখনই একটা ঝড় ঠিক কালবৈশাখীর মতোই তাদের জীবনটা পাল্টে দিয়েছিল। ছিনিয়ে নিল তাদের থেকে তাদের আদরে সেই মেয়েটিকে। সেদিন মাহবুব আলমকে স্বার্থপর হতে হয়েছিল নিজের অনাগত সন্তান আর প্রিয়তমা স্ত্রীর জন্যই। তবুও সেদিন তিনি মিহিকে পুরো মেলায় পাগলের মতো খুঁজেছিলেন। খোঁজাখুঁজির পরও যখন পাননি, তখন ভরাক্রান্ত মনে স্ত্রীকে নিয়ে চলে যান আদ্রের বাসায়, মানে শাহানা ইয়াসমিনের বাসায়। আদ্রের বাবা তখন প্যারিসে থাকতেন।
অবশ্য তখন আদ্রের বয়স 12 বছরের বেশি নয়। অবুঝও ছিল না সে। আর শাহানা ইয়াসমিন মিহিয়ার সেই খালামুনি যার কথা মিহি প্রতিটা দিন শাহানা ইয়াসমিনকে বলে। কিন্তু আদ্রের মা এখনো নিজের পরিচয় দেননি মিহিকে। এর কারণ নিশ্চয়ই নেই যে তা নয়, অবশ্যই এর যুক্তিগত একটা কারণ আছেই। আদ্রের মা শাহানা ইয়াসমিন, মিহির মা সাহেলা ইয়াসমিন আর নিতুর বাবা হায়দার জামান একই বাবা মায়ের 3 সন্তান। হায়দার জামানের সাথে শাহানা ইয়াসমিনের যোগাযোগ থাকলেও সাহেলা ইয়াসমিন রাখেননি তার সাথে কোনো যোগাযোগ। তার সাথে শুধু শাহানা ইয়াসমিনের যোগাযোগ আছে। হায়দার জামানের সাথে তিনি যোগাযোগ ইচ্ছে করে রাখেননি তাও নয়, তাদের জীবনটা এমন লন্ডভন্ড করার ক্ষেত্রে হায়দার জামানের ভূমিকাটাই মুখ্য ছিল সেদিন। তার কারণে সাহেলা ইয়াসমিনের সাজানো সংসারটা ভেঙেছিল। এর প্রতিটা প্রতিশোধ সাহেলা ইয়াসমিন নিজেই নেবেন বলে পণ করেছিলেন সেদিন। আর আদ্র মিহি যে আপন খালাতো কাজিন সেটা তাদের নিজেদেরই অজানা। সবটা জেনেও শাহানা ইয়াসমিন চুপ রইলেন আসল রহস্য উন্মোচনের অপেক্ষায়। তিনি জানতে চান এসবের পিছনে মূলত কে রয়েছে। সকাল সকাল আদ্রকে নিজের রুমে দেখে চমকে গেল মিহিয়া। আচমকা এমন সময় তার রুমে ঢুকবে সেটা সে ভাবতেই পারেনি। এককভাবেই তাকিয়ে রইল আদ্রের দিকে। দরজায় হেলান দিয়ে মিহির উদ্দেশ্যে বলে উঠল, দেখা শেষ? আদ্রের কথায় হুঁশ এলো মিহিয়ার। চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, সকাল সকাল আপনি আমার রুমে কি করছেন? আমার জান পাখিকে দেখতে এলাম দেখতে এলাম তোমায় ঘুমিয়ে থাকতে কেমন লাগে। বাট লুক, দ্য ফরচুন ইজ বেট। মানে? এত কিউট করে মানে বলো না তো, এমনিতে তোমাদের বিভোর হয়ে আছি। এই কিউট কিউট কথায় আবারও প্রেমে মত্ত করে দিবা নাকি বলো তো? বলে এগোতে লাগলো মিহিয়ার দিকে। আদ্রের এরূপ আচরণে মিহিয়ার গালে স্পষ্টত লজ্জা ভাব ফুটে উঠল। গালের দুপাশে লাল হয়ে এলো। কিন্তু পরক্ষণে আদ্রের এহেন কাণ্ডে মিহিয়ার চক্ষু চরক গাছ। কারণ আদ্র ঠিক মিহিয়ার সামনে ঘোর লাগা দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মিহিয়া কাপা কাপা গলায় বলল, আদ্র, কন্ট্রোল ইয়োরসেলফ। হুশ, নো মোর সিঙ্গেল ওয়ার্ডস। আদ্র, প্লিজ এমন করবেন না। বলতে না দিয়ে আদ্র সদ্য মিহির ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। অতঃপর সে হারিয়ে গেল মিহিয়ার মাঝে। সকালবেলা জানালার ফাঁকে রোদের আলো প্রবেশ করলো ঘরে। আলোটা সরাসরি পড়ল নিতুর গায়ে। বিরক্তি নিয়ে তাকালো জানালার দিকে। তার স্বাধীর ঘুমটা ভেঙে গেল এই বিরক্তিকর রোদের আলোতে। আড়মোড়া করে উঠে বসলো। লেয়ার কাট চুলগুলো আরেকটু উপরে করে ছুটি পেতে ওয়াশরুমের দিকে পা বাড়াতে তার চোখ গেল টেবিলের উপর শ্যামবর্ণ হাস্যোজ্জ্বল তরুণীর দিকে। সদ্য ঘুম ভাঙা কাচ্চা চোখে ঝাপসা লাগাতে এগিয়ে গেল সেদিকে সে। স্পষ্টত হওয়ার সাথে সাথে মাথায় যেন আগুনের ফুলকি বয়ে গেল তার। তার একমাত্র সম্পত্তি পাওয়ার পথের কাটা সে। হ্যাঁ, সেটা মিহিয়ার ছবি ছিল। রুমটাও ছিল মিহিয়ারই। গতকাল রাতে জার্নি করে আসার কারণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল নিতু। তাই রুমটা ঘুরে দেখা হলো না তার। এখন সে সবচেয়ে বেশি অবাক হলো এটা মনে করে, মিহিয়ার ছবি এখানে কেন? তাহলে কি এবারের সাথে মিহিয়ার কোনো যোগসূত্র আছে? মেলাতে পারে না সে। তাই মাথা চেপে ধরে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। দ্রুত ফ্রেশ হয়ে এসে সোজা চলে গেল রোকেয়া বেগমের রুমে, তার মনে ঘুরপাক খাওয়ার সকল প্রশ্নের জবাব পেতে। হঠাৎ রোকেয়া বেগম নিজের রুমে নিতুকে দেখে চমকে গেল, নিজেকে সামলে নিলেন। অবশ্য মাহবুব আলম নামে পরিচিত ব্যক্তিটি অনেক আগেই কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল, তাই সেই মুহূর্তে তাদের সামনে নেই। নিতু রোকেয়া বেগমের উদ্দেশ্যে বলা শুরু করলো, আন্টি, আমার কিছু প্রশ্ন আছে। আমি জানি, তবে সব কিছুর উত্তর পাবে। এখন কিছুই জিজ্ঞেস করলেও সকল প্রশ্নের উত্তর পাবে না, তাই অপেক্ষা করো, সব পেয়ে যাবে, কেমন? তবে তোমার একটা প্রশ্নের উত্তর হলো, এটা মিহিয়ার বাড়ি, যাকে কিছুদিন আগে আদ্র নামের একটা সিঙ্গার প্রপোজ করেছিল হাজারো মেয়ের ভিড়ে একটা কনসার্টে, যে কিনা বিডি ফেমাস একজন সিঙ্গার। রোকেয়া বেগমের কথায় নিতু অবাক হলেও ঠিক তার পরিকল্পনার প্রধান শত্রু তার হাতের কাছে ভেবে খুশি হলো। তবে সেটা সে প্রকাশ করলো না, যেন কেউ তার কাজে বাধা হয়ে না দাঁড়ায়। নিজেকে সামনে নিয়ে হালকা হেসে উত্তর দিল, থ্যাঙ্কস উত্তর দেওয়ার জন্য। চলো ব্রেকফাস্ট করে নেই। আচ্ছা, চলুন। দুজনেই চলে গেল নিচে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। রাত 12:45। আদ্রের ভাবনায় ব্যস্ত মিহিয়া। ভাবছে কেমন করে সে আদ্রের প্রেমে পড়ে গেল সে নিজেই জানে না। কেমন করে আদ্র তার প্রতি এত মত্ত হলো সেটাই তার অজানা। আর তার প্রতি আদ্রের এমন ভালোবাসা মিহিকে এক অন্য জগতে হারিয়ে দেয়। হঠাৎ মেসেজের আওয়াজে ভাবনার ছেদ পড়ল মিহিয়া। মোবাইলের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে উঠল, যেটা হয়তো কারো জীবনকে ধ্বংস করতেই যথেষ্ট। মেসেজ আসার ঠিক 5 মিনিট পরে ব্যক্তিটির ফোন। অবাক হলো মিহিয়া, তবে ভয় পেল যে কেউ জেনে যাবে বলে। সে চায় কথাটা যেন কেউ না জানে, তাই ভয় নিয়ে কল রিসিভ করলো। রিসিভ করা মাত্রই ওপার থেকে ব্যক্তিটি বলা শুরু করলো, মিহু, কোথায় তুই?
বাসায় নাকি? আজব ব্যাপার, রাত 12:50 আমি বাসায় না তো কি বাড়ির বাইরে থাকবো? আরে তুই তো দেখি রাখতেও পারিস, জানতাম না তো। মাহিন না, তোরে হাতের কাছে পাইলে এখন আলু ভর্তা বানাতাম। তোর গোষ্ঠীর ষষ্ঠী কিলাই আমি। আর কইতাম না বোন, মাফ কর। কেমনে মাফ করুম? বেয়াক্কলের মতো কথা কেন বলছস? আর কমু না। আর যেটার জন্য ফোন দিয়েছি সেটাই তো বলা হলো না। বলবি কেমনে? হুতাই উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাস। আচ্ছা যাই হোক, বল কি কারণে এত জরুরি ফোন দিলি? আর মেসেজ তো দেখলাম, তাতেই তো হবে, ফোন কেন করলি? কুল, আস্তে আস্তে প্রশ্ন কর, সব কিছুরই উত্তর দিব তো। বল। ওই যে ওই বাড়িতে আছে, মানে আব্বুর ছন্দবেশ ধরে সে মাহিনের বিশেষ ইনফরমার থেকে পাওয়া সকল অক্ষরে অক্ষরে বলে দিল। মিহিয়ার ঠোঁটের কোণের হাসিটা আরো চওড়া হলো। সব কথা শোনার পর মিহিয়া বলল, তাহলে আমাদের পরিকল্পনা মতো এগোতে হবে। আচ্ছা এখন রাখি, কেউ দেখে ফেলবে। বলে ফোন রাখতে আদ্র মিহিয়ার রুমে প্রবেশ করলো। সোফায় বসতে বসতে মিহিয়ার উদ্দেশ্যে বলে উঠল, কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু সবই দেখেছি আর শুনেও নিয়েছি। বাই দ্য ওয়ে, মাহিনের সাথে কথা হয় কেমনে? মানে? মিহিয়া ভয় হতে লাগলো আদ্র সব জেনে ফেললো সেটা শুনে। তাহলে কি তার কাজে আদ্র বাধা হয়ে দাঁড়ায়? তার ভাবনার মাঝে আদ্র বলে উঠল, মিথি, ঘাবড়ে গেছো? ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ ইন এভরি মোমেন্ট। আমি জানি তুমি হয়তো আমার বিশ্বাস করতে পারছো না, তবে আমি তোমায় বলছি, ট্রাস্ট মি, আমি যেটুকু জানি তুমি হয়তো তাও জানো না। সো আমরা এক হয়ে কাজ করলেই কেউ আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবে একটা খবর শুনে নাও নিতু, আই মিন তোমার কাজিন, মানে মামাতো কাজিন নিহারিকা নিতু এখন তোমার বাসায়, যে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। তাই আমাদের যৌথভাবে এক একটা খলনায়ককে কঠোর শাস্তি দিতে হবে। উইল ইউ অলওয়েজ বি বাই মাই সাইড অল দ্য টাইম? টুগেদার দ্য টু ইউ উইল ডু এভরিথিং অ্যাজ বিফোর, আই প্রমিস। মিহিয়া অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে রইল। আদ্র কি বলছে সেটা সম্পূর্ণটা তার মাথার উপর দিয়ে গেছে। তবে এটা নিশ্চিত হলো যে আদ্র তাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। দ্যাট মিন্স সে মিহিয়ার প্রতিটা কাজেই হেল্প করবে বলে প্রমিস করেছে। মিহিয়ার অবাক চাহনিতে আদ্রের মনে সন্দেহ জাগলো যে মিহিয়া তাকে হয়তো বিশ্বাস করতে পারছে না। তাই সে মিহিয়ার পাশে গিয়ে বসে ওর দুগালে আলতো করে হাত রাখলো। তারপরে তাকে তার মুখোমুখি করে বসিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলো, মিহি, ডু ইউ লাভ মি? টেক দিস সিরিয়াস। কি বলছেন আদ্র আপনি এটা? আমি আপনাকে সত্যিই ভালোবাসি, এন্ড দ্যাটস সিরিয়াসলি ট্রু। তাহলে আমাকে বিশ্বাস করতে কি সন্দেহ আছে? তবে কথা দিলাম, তোমার বিশ্বাসের খেলাফ কখনো করব না। ট্রাস্ট মি মিহু। আদ্রের কথায় মিহিয়া স্বস্তির নিঃশ্বাস নিল। তারপরে আদ্রের কপালে কপাল থেকে মুচকি হেসে বলল, আই বিলিভ ইন ইউ অল দ্য টাইম মিস্টার আদ্র। আদ্র মিহিকে বুকে টেনে নিল খুব যত্ন করে। তারপরে বলল, মিহি, তুমি কি জানো আমি তোমার কে হই? হবু বর হন আর কি। বলে লজ্জিত হয়ে সে আদ্রের বুকে মুখ গুজে দিল। তাই? তবে আরো একটা যে পরিচয় আছে। কি? বলি অবাক হয়ে তাকালো আদ্রের দিকে। আম্মুর আপন বোন সাহেলা আন্টির মেয়ে তুমি, মানে তিনি আমার খালামণি, সাথে হবু শাশুড়ি মাও। আর তুমি আমার সেই খালাতো কাজিন, যার সাথে আমার 5টা বছর কেটেছিল। তার চেয়ে বড় কথা হলো, তুমি সবসময় আম্মুকে বলতে না তোমার একটা মিষ্টি খালামণি ছিল। আম্মুই তোমার সেই খালামণি। আদ্রের কথায় চোখ চিকচিক করে উঠল মিহিয়ার। সে জানতো না যে শাহানা ইয়াসমিন বেঁচে আছে, তবে মাহিনও ওকে বলল না সেটা। সে মনে মনে বলতে লাগলো, মাহিন না, তুই কাল একবার কল কর, তোরে আমি খাইছি। এটা ভেবেও খুশি লাগছে যে তার গঙ্গা ফড়িং এখন তার বাড়িতেই আছে। কি ভাবছো মিহু পাখি? আদ্রের কথায় ভাবনা জগৎ থেকে বের হলো। না মানে ভাবছি মাহিন আমাকে সেটা বললো না কেন? কারণ সেটা মানা করেছিলাম আমি, তাই তাকে বলেছিলাম সেটা আমি তোমাকে বলবো। তাই আচ্ছা, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আপনিও ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। মিহিয়া কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আদ্র নিজের রুমে চলে গেল। আর যতই যাই হোক মিহিয়া, তোকে আমি দেখিনি বই, তোর জন্য আমি আদ্রকে হারাতে পারবো না। ইয়েস, তোকে আমার পথ থেকে সরাতেই হবে। দরকার হলে মার্ডার করব তোকে আমি, তাতেও হাত কাঁপবে না আপা। মনে মনে কথাগুলো আওড়াচ্ছে আর রুমের মধ্যে পায়চারি করছে নিতু। মিহিয়া যে তার আপন ফুফাতো বোন সেটা সে জানে না। যার সাথে সে ছোটবেলায় রঙিন সময় কাটিয়েছে আজ তাকেই মারতে চাইছে। অবশ্য ঋতু মিহিয়ার 2 বছরের ছোট। জন্মের পর যখন বুঝতে শুরু করেছিল তখন থেকেই মিহিয়া বলতে পাগল ছিল সে। আর আজ
পরিস্থিতি ভিন্ন। চিনে না সে মিহিয়াকে, কারণ তার সাথে মিহিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আজ 16 বছর আগে। মিষ্টিপু বলে ডাকা মেয়েটা আজ তার মিষ্টিপুকেই মারতে চায়। ব্যাপারটা বেশ হাস্যকর হলেও নিতুর কাছে কিচ্ছুই মনে হচ্ছে না এই মুহূর্তে। সম্পত্তির লোভে পড়ে সে এখন কোনটা খারাপ আর কোনটা ভালো সেটাই যাচাই করতে পারছে না। হঠাৎ নিতুর বাবা মানে হায়দার জামান মেয়ের খবর নিতে ফোন দিলেন নিতুর ফোনে। বিরক্তি নিয়ে সেদিকে গেলেও বাবার ফোন দেখে নিমিষেই সবকিছু ভুলে গেল। রিসিভ করতেই ওপাশ থেকে বলা শুরু করলো, কেমন আছো মামনি? বাবাটাকে ভুলে গেলে? পাপা, খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমাকে কি আমি ভুলতে পারি? তাহলে তো একটু খোঁজ নিলেই পারতে। নিতেই যাচ্ছিলাম তার আগেই তোমার ফোন। যাই হোক, কেমন আছো? মাম্মা কেমন আছে? সবাই ভালো। তোমার কি খবর? আমিও ভালো। তাহলেই ঠিক আছে। তা খোঁজ পেলে তোমার মিষ্টি আপুর? না বাবা, খুব মিস করছি মিষ্টিপুকে, কিন্তু খুঁজে পাই না। তবু যতদিন বিড়িতে আছি ততদিন খুঁজবো আমার মিষ্টিপুকে। বেশ, আর ওই বাড়ির সব খবর রাখছো তো? হ্যাঁ বাবা, তবে রোকে আন্টি বেশ চালাক। তবে তুমি চিন্তা করো না, এই বাজে মানুষের হাত থেকে আমি মিষ্টিপুকুর সব কিছুই রক্ষা করব। ওকে, বেশ। এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা। বলে কেটে দিল ফোন নিতু। মিহি হলো নিতুর মিষ্টিপু, কিন্তু যেদিন মিহিয়া হারিয়ে গিয়েছিল সেদিন নিতু খুব কেঁদেছিল। পুরো 2 বছর বেটা নিশ্চুপ হলেও পরে যখন সুইজারল্যান্ডে চলে যায় তারপরে বন্ধুদের সাথে মিশে নিজেকে মানিয়ে নিয়েছিল। কিন্তু আজও সে তার মিষ্টিপুকে মিস করে। তবে এখনো জানে না সে যে তার মিষ্টিপুই হলো মিহিয়া। নিতু মনে মনে আওড়াচ্ছে, মিষ্টিপু কোথায় তুমি? কত মিস করি তোমায় জানো? তোমার দুষ্টু পাখি তোমাকে খুবই মিস করে। আই উইল ফাইন্ড ইউ অ্যাট এনি কস্ট অ্যান্ড দিস ইজ মাই প্রমিস। এতক্ষণ রুড মুডে থাকলেও এখন নিস্তেজ হয়ে গেল সে, কারণ তার একমাত্র দুর্বলতা হলো তার মিষ্টিপু। তার কথা মনে হতেই খুব কান্না পায় তার, কারণ তার পাপার একটা ভুলের কারণে আজ তারা সকলে একে অপরের থেকে বিচ্ছিন্ন। এর প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে, তা না হলে 3টা পরিবার একেবারেই ধ্বংস হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। মাহবুব, প্ল্যান মাফিক কাজ তো সবই হচ্ছে, কিন্তু আমাদের কাজে বাধা হয়ে এলো এই নিতু মেয়েটা। কিচ্ছুটি করা যাচ্ছে না এই মেয়েটার জন্য। রোকেয়া বেগম বিরক্ত বোধ দিয়ে কথাটা বললেও মাহবুব নামের লোকটি বেশ শান্ত জবাব দিল তার প্রত্যুত্তরে, আরে এত চাপ নিও না তো। ওকে নিয়ে টেনশন না করে নিজের কাজ সামলাও। মিয়াকে যত দ্রুত সম্ভব বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, নিতুর কথা না হয় বাদই দিলাম, কিন্তু মিহিয়াকে পাবেটা কোথায়? আছে কোনো এক জায়গায়। আমার ইনফরমার আমাকে খবর দিয়ে জানালো, সে যতটুকু খবর দিল, মিহি বর্তমানে আদ্র নামক এক ছেলের বাসায় আছে। আদ্রের কথা বলায় চমকে গেল রোকেয়া বেগম, চেঁচিয়ে বলে উঠলেন, ওয়েট, আদ্র মানে? কি হয়েছে? এমন করে চমকে গেল কেন? আদ্র মানে সেই গায়কটা যে মিহিয়াকে কনসার্ট প্রপোজ করেছিল, তার বাসায় এখন মিহিয়া আছে। আরেক দফা চমকে গেলেন রোকেয়া বেগম। মনে মনে যেটা ভাবছিলেন সেটাই হলো। এখন তাদের পাতানো পরিকল্পনাতেই পানি ঢেলে দিল সব। মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে রইলেন উনি। কি করবেন তার চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মাহবুব, রুষাকে তো আমরা শুধু ইউজ করছি। ও আমার মেয়ে হলেও ওর প্রতি আমার তেমন ইন্টারেস্ট লাগে না। ওর খেল খতম করে দাও না এখন। না রোকেয়া, ওকে এখন বাঁচিয়ে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কেন? কারণ এই মিহিয়াকে ওর মাধ্যমেই মারবো, তারপরে ওকে আইনের আওতায় তুলে দিয়ে আমরা পালিয়ে যাব। সবটা শান্ত হলেই আমরা এসে অ্যাডভোকেট জামাল সাহেবের এই সম্পত্তির মালিক হয়ে যাব। কিন্তু আইনগতভাবে কি মানবে না? মানে ওকে দোষী সাব্যস্ত করবা কিভাবে? সেটা কোনো ব্যাপার না, শুধু দেখতে থাকো। কিন্তু আমরা যে ওর বিয়ে ঠিক করলাম, তার কি হবে? কিচ্ছু হবে না। দরকার হলে রায়ানকেও 1 সুতোয় গেঁথে দিব তাদের সাথে। ওকে, যেটা ভালো মনে করো করো। এতক্ষণ দরজার আড়াল থেকে সবটাই শুনে নিল রুষা। রুষা তাসনিম শেখ, যে রোকেয়ার মেয়ে বলে সকলের কাছে পরিচিত। এতদিন ফ্রেন্ডসদের সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে বলে বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল। আজ মাত্র এসে তার বাবা মায়ের সাথে দেখা করবে বলে এসেছিল তাদের রুমের কাছে। কিন্তু রুমে ঢুকবে এমন একটা মুহূর্তে তার বাবা মায়ের এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সে। যাদের কিনা সে বিশ্বাস করত, আপন মা বাবা ভাবত, তারাই আজ তার বিশ্বাসের মূল্য খুব ভালো করে দিয়ে দিল। শত হলেও তারা কিনা তার বাবা মা। কথাটা মনে হতেই তার মনে একরাশ ঘৃণার জন্ম নিল তার মায়ের প্রতি। বাবা আপন না হলেও তার মাটা তো তার আপন, কিন্তু সম্পত্তির প্রতি এতটাই লোভ তাদের যে মিহিকে মেরে ওর মৃত্যুর কারণে তাকেই ফাঁসিয়ে বেঁচে যেতে চায় তারা। ভাবতেই মুখের রং পাল্টে গেল তার।
রেগে গিয়ে রুমে ঢুকবে এমন মুহূর্তে আরেকটা কথা শুনে আরেক দফা চমকে গেল সে। আমার না ওকে মারতে মন চাইছে না, আপন গর্বের মেয়ে আমার সে। তুমি অন্য ব্যবস্থা করো প্লিজ। আরে ও তোমার নিজের মেয়ে নাকি যে দরদ উতলিয়ে পড়ছে? মানে কি বলছো এসব মাহবুব? তুমি না বলেছিলে আমার মেয়ে হয়েছিল? তাহলে রুষা কি? আর আমার বাচ্চাটা কি হয়েছিল? তোমার বাচ্চা তো সেই দিনই মারা গিয়েছিল, আর মিহিয়ার ছোট ভাইটার সাথে আরেকটি মেয়ে জন্ম নিয়েছিল। ডাক্তারকে টাকা খাইয়ে আমি ছেলেটাকে কিনে নিতে গেছিলাম, কিন্তু ওই নার্সটা সেখানে গন্ডগোল বাঁধিয়ে দিল। সে গিয়ে শাহানা আপার কোলে ছেলেটাকে দিয়ে দিল। তবে মেয়েটিকে দেখতে পাইনি, কারণ তারপরেই ডাক্তার তাকে শাহেলার গর্ভে থেকে বের করেছিল। তারপর ডাক্তার কৌশলে তাকে দ্রুত আমার কাছে দিয়ে চলে গিয়েছিল। জানো মেয়েটি কে ছিল? মেয়েটি ছিল রুষা, সেই মিহিয়ার ছোট ভাইয়ের যমজ বোন, মানে মিহিয়ার আপন বোন সে। আর রুষাকে নিয়ে আসার সময় লোক লাগিয়ে টাইম বম ফিট করে দিয়েছিলাম শাহানা আপার গাড়িতে, যাতে সকলেই মারা যায়। এবং তাই হলো, সকলে সেদিন মারা যায়। আর রুষাকে নিয়ে এ বাড়িতে চলে আসি আমরা, কারণ আমাদের আপদ বিদায় হয়েছিল সেদিন। এখন শুধু রুষা আর মিহিয়ার পালা। দুটোকে মারতে পারলেই সব সম্পত্তি আমাদের হবে। আহারে, আমার মেয়েটার কয়েকটা দিন তার মা বলা সৎ মায়ের কাছে প্রাণ দেবে, ভাবতেই অবাক লাগছে। দুজনেই বেতরক হেসে চলেছে, আর দরজার ওপাশে রাগে ঘৃণায় চোখের জল ফেলছে রুষা। দৌড়ে নিজের রুমে চলে এলো সে। সোজা বিছানার উপর পুকুর হয়ে পড়ল সে। মনে মনে আওড়াতে লাগলো, মিস্টার মাহবুব, আপনি আমার আপন বাবা হয়েও আমার মা, ভাই আর বোনের ক্ষতি করেছেন শুধুমাত্র সম্পত্তির লোভে। সাথে আপনার সো কল্ড ওয়াইফ মিসেস রোকেয়া বেগম, তাই না? ওকে, লেটস স্টার্ট মাই গেম অ্যান্ড ফিনিশ বোথ অফ ইউ। মা ভাইয়া নেই, নো প্রবলেম, তবে আমার আপনিকে আমি খুঁজে বের করবই। আমরা দুই বোন মিলে তোদের মতো ক্যারেক্টারলেস মানুষদের সাজা দিব। সি ইউ সুন। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। টানা 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে। কাভার থেকে একটা চুড়িদার পরে বেরিয়ে এলো রুম থেকে। যতটা সম্ভব তাকে স্বাভাবিক থাকতে হবে। কেউ যেন খোরাক করে ট্রেন না পায় তার কাজকর্ম। এখন তাকে শুধু জানতে হবে তার আপনি কোথায়, সেটা বাদবাকি কাজ সেই করবে। দুপুরবেলা হয়ে এলো প্রায়। রোকেয়া বেগম মনের সুখে টিভি দেখছেন, যেন কিছুই হয়নি এখন। রুষা গিয়ে তার পাশের সোফাতে আরাম করে বসলো। রোকেয়া বেগম তাকে দেখে চমকে গেল। স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলো, কখন এলে মামুনি? এ তো কিছুক্ষণ আগে। টায়ার্ড লাগছিল তাই তোমাদের সাথে দেখা না করে রুমে চলে গিয়েছিলাম। আচ্ছা বেশ, চলো খাবে। তোমার সাথে একজন নতুন আপুর পরিচয় করিয়ে দেব। কে সে? ওয়েট, আমি ডাকছি। বলেই নিতুর রুমে গেলেন। তখন নিতু শুয়েছিল। তার কাছে গিয়ে, নিতুমা, চলো খাবে, এখন দুপুর হয়ে এলো যে। আচ্ছা আন্টি, চলুন। দুজনেই বেরিয়ে এলো ডাইনিং রুমে। সেখানে অবশ্য রুষা বসেছিল। রোকেয়া বেগম রুষার সাথে নিতুর পরিচয় করিয়ে দিলেন। বেশ কিছুক্ষণের মধ্যেই তাদের আলাপচারিতা বেশ ভালোই জমে উঠল। মিহু, কি হয়েছে? এমন ভাবে রেগে আছিস কেন তুই? রাতে আদ্রের কাছ থেকে সত্যটা শোনার শাহানা ইয়াসমিনের উপর খুব রাগ হয়েছিল তার। এত কাছে থেকেও পরিচয় দিলেন না তিনি নিজে, তাই সে উপর অভিমান সাথে রাগ নিয়ে বসে আছে। একদম কথা বলবা না আমার সাথে, তুমি খুব পচা খালামণি। মিহিয়ার মুখে খালামণি ডাকতে শুনে চমকে গেলেন শাহানা ইয়াসমিন। মিহি জানলো কেমনে যে সে তার খালামণি। অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাকে, কি বলছিস মিহু? আমি একদম না, তুমিই আমার খালামণি শাহানা ইয়াসমিন। আমার আম্মু সাহেলা ইয়াসমিনের একমাত্র বোন। সবটাই জানি আমি, একদম সবটাই। কথাই বলবো না তোমার সাথে। বেশ চমকে উঠলেন তিনি। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেমনে জানলি তুই? আমি বলেছি। পেছনে ফিরে আরেক দফা চমকালেন তিনি, কারণ আদ্র মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন মিহিয়া কথা শুনে। আম্মু আর আব্বু এখনো বেঁচে আছেন, অ্যান্ড নাও দে আর ইন প্যারিস। খালামণি, আই নো এভরিথিং, কারণ মাহিন আমাকে সবটা বলেছে খালামণি। সাথে আদ্রও বলেছেন। মাহিনকে চেনো তো? মাথা নাড়ালেন তিনি, মানে চেনেন। অবাকের পর অবাক হচ্ছেন, যেন আজ তার অবাকই হওয়ার দিন। তবে খানিকটা স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলেন তাদের, এত কিছু জানলে কেমনে তোমরা? জেনেছি কোনো এক বিশেষ মাধ্যমে, তবে সময় হলেই জানিয়ে দেব। আরে মিহুমা, রাগ করিস না আমার সাথে। আমি সবটাই জানতাম, এমনকি তোকেও চিনতাম, তবুও কাছে আনতে পারিনি ওই বদমাস লোকটার কারণে। তোদের না বলারও কিন্তু কিছু কারণ আছে। একটা কারণ এটাই যে কিছু 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 সময় দেয়ালেরও কান থাকে, তাই। কেন কথা শুনবো না তোমার?
তুমি খুব খারাপ। আমাকে একটা বারও বললে না কেন তুমি? আচ্ছা মা, সরি। এই দেখ, কান ধরলাম। ইস, কান ধরতে হবে না, আমি তো এমনিতেই বলেছি। জড়িয়ে ধরলো শাহানা ইয়াসমিনকে। তিনিও জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বৌমাকে পেয়ে আমাকেই ভুলে গেলে? কিছুটা রাগ দেখিয়ে বলল আদ্র। আদ্রের কথায় অবাক হয়ে গেল মিহিয়া। চোখ বড় বড় হয়ে গেল তার। মুহূর্তে লজ্জার আভাস ফুটে উঠল মুখশ্রীতে। পরে আবার চোখ নামিয়ে নিল সে। শাহানা ইয়াসমিনও বুঝতে পেরে বললেন, আমার বৌমাকে ধরেছি বলে হিংসে হচ্ছে? আরো ধরবো, দেখি কেমন লাগে আপনার। খালামণি বলতেই থামিয়ে দিলেন শাহানা ইয়াসমিন। নো খালামণি, এখন থেকে মা বলবি। আমার ছেলের বউ করবো বলে পণ করেছি আমার বোনের কাছে। আর আদ্র তোকে খুব ভালোবাসে, সো তুই আমার বৌমা। কি রাজি তো? লজ্জা পেয়ে মাথা কাত করলো সে। তারপরে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল রুমে। শাহানা ইয়াসমিনও মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়ালেন। আমার এক্ষুনি তাকে চাই, অ্যাট এনি কস্ট। কারণ তো আমার প্রথম টার্গেট হলো সে। না হলে তোকে মারতেও আমার হাত কাঁপবে না। কোনো কিন্তু নয় মাহমুদ, কোনো কিন্তু নয়। বলে রেগিয়ে চেঁচিয়ে উঠল বস লোকটি। বলে ভয়ে ভয়ে স্থানটি ত্যাগ করা মাহমুদ নামের লোকটি। নিহারিকা নিতু, ইউ উইল বি ফিনিশড টুমোরো। বিকট শব্দে হেসে উঠলেন লোকটি, যেন হিংস্র কোনো কিছুর অপেক্ষায় আছে সে। সালসাবিল মঞ্জিল পিনপতন নিরাপত্তায় ছেয়ে গেছে গত সপ্তাহ ধরে। সপ্তাহ খানিক ধরে নিতু ও মিহিয়া কারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুরো শহর তন্ন করে খোঁজার পরও তাদের কোনো হদিস মিলছে না। আদ্র ভেবেই নিয়েছে যে এটার মূল ষড়যন্ত্রকারী হলো নিতুই। নিশ্চয়ই নিতুই মিহিয়াকে কিডন্যাপ করেছে, না হলে কারোর সাধ্য নেই কাজ করার। রাগে ক্ষোভে আদ্রের যায় অবস্থা। সেদিন নিজের বাবার অফিসে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল আদ্র, কারণ তার বাবার পরিবর্তে তাকে নিজেদের ব্যবসা সামলাতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আদ্রকে নতুন এমডি হিসেবে অফিস সামলানোর দায়িত্ব নিতে হয়েছিল। আর সেদিনই অফিসে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিতেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল আদ্র, যার ফলশ্রুতি সে মিহিয়াকে সাথে করে ভার্সিটি পৌঁছে দিতে পারেনি, কারণ মিহিয়ার ভার্সিটি আরও অনেক পরে। ফলে মিহিকে একা ভার্সিটিতে যেতে হয়েছিল। আর সেদিনই ঘটে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, মিহিয়ার মিসিং। আর সেদিনই তার বিশেষ ইনফরমার মোহিত তাকে এটাও জানিয়েছিল যে মিহিয়ার মিসিং এর সময় নিতুও গায়েব। ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হয়েছিল আদ্রর। তার ভাবনাই তাহলে সঠিক। নিতুই যে কিনা নিজের সবচেয়ে প্রিয় মানুষটির সাথে খারাপ ব্যবহার করতে ভাবল না। পুরো এক সপ্তাহ ধরে শহরের প্রতিটা অলি গলিতে চিরুনি অভিযান চালিয়েও আদ্রের গার্ডসরা মিহিয়ার কোনো খোঁজই পেল না। সোফায় এক করে বসে মাথা নিচু করে বসে আছে আদ্র। তার পাশেই বসে আছে 16 বছর বয়সী মিহিয়ার ভাই মাহিন। এই বয়সে যথেষ্ট চালাক আর স্ট্রং পারসন সে। নিজের পড়ালেখার পাশাপাশি প্যারিসে নিজস্ব ব্যবসা সামলায় এক হাতে। হ্যাঁ, মিহিয়ার মিসিং শুনেই হন্তদন্ত হয়ে কাল বিলম্ব না করে আপন ফ্যামিলিকে নিয়ে বিডিতে চলে আসে। ছোট হলেও তার বুদ্ধিমত্তা ঠিক বড়দেরও হার মানাবে। মিহিয়ার মা সাহেলা ইয়াসমিন, বাবা মাহবুব আলম চুপচাপ গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন। তাদের আদরের মেয়ে শেষে কিনা কিডন্যাপিং এর শিকার হলো। শাহানা ইয়াসমিন বারবার কান্নায় ভেঙে পড়ছেন। আপন মেয়ের মতনই মিহিকে ভালোবাসতেন তিনি, আর সেই কিনা এখন মিসিং। আদ্রের কাঁধে হাত চাপা দিল মাহিন। আদ্র চোখ তুলে তাকালো তার দিকে। জিজুই আমার মনে হয় কোনো পশ্চাৎ শত্রুই আপনিকে কিডন্যাপ করেছে। আই হোপ আমাদের একজন কাছের মানুষ হতে পারে সে। মাহিনের কথাটা নিয়ে এখন বেশ চিন্তায় পড়ে গেল আদ্র। মাহিনের কথার ভিত্তিতে চিন্তা করে বলতে লাগলো, কে হতে পারে সে? মিহিকে কিডন্যাপ করে তার কি বা লাভ হবে? আর নিতু, সেই বা কি ক্ষতি করলো এই কিডন্যাপারের? আর তুমি বলছো আমাদের কাছের মানুষ। আই থিঙ্ক আমাদের কাছের মানুষের মধ্যে কিন্তু নিতুও পড়ে। না জিজুই, মিতা আপু এই কাজ করবে বলে মনে হয় না। তাহলে কে হতে পারে? তাদের কথার মাঝেই আদ্রর ফোনটা বেজে উঠল। সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন আদ্র। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নিতুর কান্নাজড়িত আওয়াজ ভেসে আসলো। আদ্র ভাইয়া, আমাকে আর মিষ্টি আপুকে বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে। নিতুর মুখ থেকে ভাইয়া ডাক শুনে বেশ অবাক হলো আদ্র। যে মেয়ে তাকে বেবি, জান আরো কত নামে ডাকতো, আজ সেই মেয়ে কিনা ভাইয়া বলে ডাকছে। হোয়াট অ্যান অ্যামেজিং থিং। যাই হোক, আদ্র ব্যস্ততা নিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় তোমরা? আমি জানি না, আপনি পারলে এই নাম্বার ট্রেস করে চলে আসুন প্লিজ। ওরা আপনিকে খুব মেরেছে। নিতুর কথা শুনে মুহূর্তে আদ্রের মাথায় আগুন ধরে গেল। কপালের সবুজ রঙগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। আমাদের একটা রুমে বন্দি করে রেখেছিল এই 1 সপ্তাহ ধরে।
তাদের বস আসলেই আমাদের মারবে। দরজার আড়াল থেকে সবটাই শুনেছি আমি। আর কিছুক্ষণ আগে এই রুমে এসেছে একজন, তাকে আপনি পেছন থেকে একটা গাছের টুকরো দিয়ে আঘাত করার সাথে সাথেই পড়ে অজ্ঞান হয়ে যায়। আর বলতে পারলো না তার আগেই মোবাইলের চার্জ শেষ, অফ হয়ে গেল মোবাইল। ও শিট, মোবাইল বন্ধ হয়ে গেল। কেমন আছে আপনি? ওদের অবস্থা ভালো নেই। তুমি এক কাজ করো, কি কাজ জিজুই? এই নম্বরের সকল লিস্ট চেক করে তার একটা নম্বরকে ট্রেস করতে হবে আমাদের। তাহলে আমরা মিহুদের খোঁজ সহজেই পেয়ে যাব। ওয়েট, অনলি 5 মিনিটস। আমি এক্ষুনি করছি, সবটাই আমি পারবো। বলেই নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লো মাহিন। এসব কাজে একদম ফাস্ট বললে চলে তাকে। মিষ্টিপু, এখন কেমন হবে? জানি রে বোন, তবে দেখবি আদ্র ঠিকই খুঁজে নেবে না আমাদের। তাই যেন হয়। আমি খুব খুশি যে মরার আগে হলেও আমার মিষ্টিপুকে আমার কাছে পেয়েছি। চুপ একদম, মৃত্যুর কথা একদমই নয়। দেখবি কিছু দেখতে হবে না মেহিমা। পেছন ফিরে কথাটি বলা মানুষটার দিকে নজর দিতেই চমকে গেল ঋতু মিহিয়া দুজনে, কারণ তাদের সামনে মিহিয়ার আপন ফুপা খালেদ চৌধুরী দাঁড়িয়ে আছে। ফুপা? আপনি? উস, কিসের ফুফা? কে ফুফা? ফুপা? জীবনের শেষ মুহূর্তে এসেই কি বলবি বলে ফেল। কয়েক ঘন্টা পর তোরা শেষ। তোদের দুজনকে মেরেই তোদের সকল সম্পত্তির মালিক হব আমি, কারণ হায়দার আর মাহবুব তোদের নামে সকল সম্পত্তির দলিল করে দিয়েছে আমাকে। খালেদ চৌধুরীর কথায় আবারও অবাক হলো তারা। সে কেমনে জানলো এসব? ঋতু কান্না জড়িত কণ্ঠে বলল, ফুপা প্লিজ, আপনি আমাকে চাকরার করুন, আপনি কে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। তোর কাছ থেকে শুনতে হবে আমায়? ঋতুর চুলগুলো বুটি করে ধরে এই কথাগুলো বললেন খালেদ চৌধুরী। পাশ থেকে বেরিয়ে এলেন মাহবুব আলম। তাকে দেখে ঋতু মিহিয়া চোখ গেলেও মিহি বুঝতে পারলো সে তার বাবা নয়, কালপিট আসলটাই। সে মিহিয়ার কাছে এসে বলতে লাগলো, দেখলে মিহু, নিজের মেয়েকে মারতেও আমার হাত পা কাঁপে না। মিহি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মাহবুব আঙ্কেল, আপনি কি ভেবেছেন সকলেই অবলা? আপনাকে কেউ চিনুক আর না চিনুক আমি ঠিকই চিনতে পেরেছি, কারণ প্রতিটা গল্পের একজন মূল খলনায়ক থাকে, আর আমার গল্পের মূল খলনায়কটাই যে আপনি। মাহবুব আলম বুঝতে পারলো মিহিয়ার সবটাই জানা হয়েছে, কোনো কিছুই তার অজানা নয়। তবে কি রুশারটাও জানে? আপনি যে আমার বাবার যমজ ভাই সেটা আমি জানি। দুশ্চরিত্রের কারণে আপনাকে দাদুই বাড়ি থেকে বের করে দিয়েছিল, বুঝলেন? বেশি জেনে ফেললে মিহিয়া। জানো তো, অতিরিক্ত কোনো জিনিস ভালো না, ঠিক অতিরিক্ত কোনো জিনিস জানাও ভালো না। আমার কাছে অতিরিক্ত কিছু জানার ফল হলো মৃত্যু। মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বেশ, দেখা যাক কে মরে আর কে বাঁচে। বিশ্বাসঘাতকতার ফল আপনিও পাবেন মিস্টার খালেদ চৌধুরী। খালেদ চৌধুরীর দিকে আঙ্গুল তুলে বলল মিহিয়া, এই খালেদ চৌধুরীকে মারবে এমন জিফ এখনো পৃথিবীতে আগমন হয়নি মিহুমা। ব্যঙ্গাত্মমূলক হাসি দিল খালেদ চৌধুরী। তাদের কথার মাঝেই ঋতু বলে উঠল, কি ভেবেছেন মিস্টার? আপনারা যাই বলবেন তাই হবে। মাহমুদ আঙ্কেল কিডন্যাপিং এর আগের রাতে করিডোরে যখন বস সম্বোধন করে আপনার সাথে কথা বলছিলেন, তখনই আমি সবটা শুনে ফেলি। আর উনি যে মিষ্টি আপুর বাবা নন সেটাও জানতে পেরেছিলাম সেদিনই। আর সেদিনই নিজ ইচ্ছায় ধরা দিয়েছিলাম আমি। কেন জানেন? কারণ আমার মিষ্টিপুকে যে দেখতে পারি। কিন্তু যে সেখানে মিষ্টিপুকে দেখে বুঝতে পারলাম রোকে আন্টি কেন আমার কাছ থেকে সবটা লুকিয়েছিল। আর আপনি যে রোকে আন্টিকে ঠকাচ্ছেন সেটাও আমি জানি। অনেক বেশি জেনে নিলে দুজনে। বাই বাই পৃথিবী। বলেই মাহমুদ আলম গুলি চালিয়ে দিলেন প্রথমে মিহিয়ার উপরে, যেটা সোজা এপার ওপার করে দিল মিহিয়ার দেহ। সেটা দেখে ঋতু চিৎকার দিয়ে উঠল, মিষ্টিপু! বলেই কান্নায় ভেঙে পড়ল ঋতু। মিষ্টিপু প্লিজ চোখ খোলো, দেখো তোমার দুষ্টু পাখি তোমাকে ডাকছে। মিষ্টিপু! বলে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে গেল নিতু। নিতুর এমনিতে রক্তে ফোবিয়া আছে, রক্ত দেখলে সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। তারপরেও আজ নিজের সাথে যুদ্ধ করে প্রাণপ্রাণে ডেকে গিয়েছে মিহিকে, কিন্তু কোনো লাভ হলোই না। ডেকে ওর চোখ খোলাতে পারেনি নিতু, শেষে নিজেই সেন্সলেস হয়ে পড়ে। মাহমুদ, আমার মনে হয় মিহিয়া মারা গেছে, তবুও ওর পালস চেক কর, আইডেন্টিফাই করতে হবে আমাদের। জি, আমি দেখেছি। মাহমুদ আলম মিহিয়ার পালস চেক করার পর নিশ্চিত হলো মিহিয়া এখনো বেঁচে আছে, তবে ওর নিঃশ্বাস চলছে খুব ধীর গতিতে। এর মাঝে এসে উপস্থিত হলো আদ্র, মাহিন, রুষা আর রুষার ফিয়ন্সে রায়ান। তাদের সাথে তাদের গার্ডসরাও আছে। আদ্রের গার্ডসরা মাহমুদ আলমদের সবকটা গার্ডসদের মেরে ভিতরে প্রবেশ করলো।
মাহমুদ আলমদের গার্ডস আর অবশিষ্ট নেই যে তাদের রক্ষা করবে। আদ্র মিহিকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে যেতে নিলে মাহিন আটকে ধরে তাকে। চোখের ভাষায় বুঝিয়ে দিল তাদের এখন কি করতে হবে। মাহমুদ আলম আর খালেদ চৌধুরী দ্বারা দুজনেই তাদের নিজেদের স্বার্থের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে তাদের পাশের কারো উপস্থিতি পর্যন্ত টের পায়নি। মাহিন প্রথমে খালেদ চৌধুরীর বন্দুক নিয়ে নিল, সেটা আদ্রের হাতে জমা দিল, আর রায়ান কৌশলে মাহমুদ আলমের বন্দুক হাতে নিয়ে মাহমুদ আলমের মাথায় তাক করলো। আর সাথে সাথে আদ্রের সবকটা বডিগার্ডসরা রুমে ঢুকে পড়ল। সবাইকে ইশারা করলো তাদের ধরে ফেলতে। মিহিয়া এতক্ষণ অবচেতন হয়ে পড়ে থাকলেও হঠাৎই ওর হাত নড়তে দেখে আদ্র ছুটে ওর কাছে গেল। রুমে কাউকে ঢুকতে দেখে চমকে গেল তারা। চারিদিকে তাকাতেই বিস্ফোরিত হয়ে গেল তাদের চোখ, কারণ কম হলেও 20 জনের বেশি সাদা পোশাক পরিহিত বলিষ্ঠ মানব তাদের দিকে বন্দুক তাক করে আছে। মাহমুদ আলম রাগী কণ্ঠে বলে উঠলেন, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় এখানে প্রবেশ করার? মিস্টার মাহমুদ আলম, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই আপাতত, বরং কোর্টে দেখা হবে। বলেই গার্ডসদের নির্দেশ দিল ওদের দুজনকে ধরে নিয়ে যেতে। সাথে সাথেই গর্জে উঠল খালেদ চৌধুরী, এই ছেলে, তোর তো সাহস কম না? চিনিস আমি কে? উপস, বাঘ নাকি? ভয় পেয়ে গেলাম। জানেন কি না জানি না, ছুঁচো মেরে হাত নোংরা করার মানুষ আমি নই। সো গার্ডস, টেক দেম। বলে গার্ডসদের ইশারা করা মাত্রই সকলে তাদের দুজনকে নিয়ে চলে গেল। জিজুই, আপুনিকে তাড়াতাড়ি নিয়ে চলো প্লিজ, ওর থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। না 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 মাহিন ভাই, আমার সময় শেষ। প্লিজ আদ্র, আমাকে মাফ করে দিবেন। আর বলতে পারলো না, নিস্তেজ হয়ে গেল মিহিয়া। আপনি বলে ফুপিয়ে কেঁদে উঠল মাহিন আর রুষা দুজনেই। এই, তোমরা গিয়ে গাড়ি রেডি করো, এক্ষুনি মিয়া আপুকে হাসপাতালে ভর্তি করতে হবে। কুইক কুইক মাহিন। বলে মাহিনকে তাড়া দিল রায়ান। তারপর আদ্র মিহিয়াকে পাজাকোলা করে নিয়ে বাইরে বের হয়ে এলো। রুষা আর মাহিন গিয়ে নিতুকে ধরে গাড়িতে গিয়ে বসিয়ে দেয়। আদ্রকে বলল মিহিয়াকে নিয়ে আসতে গাড়িতে। আদ্র মিহিয়ার মাথাটা রুষার কোলে নিয়ে ভালো করে শুইয়ে দিল। তার আগে নিজের শার্টটা খুলে মিহিয়ার ক্ষতস্থানে শক্ত করে বেঁধে দিল, যাতে কোনো রকম ব্লিডিং না বন্ধ হয়। তারপরে সোজা ড্রাইভিং সিটে বসে গাড়ির সর্বোচ্চ গতিতে চালাতে শুরু করলো। তার মাথায় একটাই চিন্তা, সেটা হলো তার প্রেয়সীকে বাঁচাতেই হবে, সেটা হোক যে কোনো মূল্যে। 47 মিনিটে তারা মিহিয়া আর নিতুকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। তারপরে মিহিয়াকে নিয়ে পাজাকোলা করে আদ্র ভিতরে ঢুকে পড়ল। ডাক্তারকে আগে ইনফর্ম করে রেখেছে, তাই আর বেগ পেতে হলো না, সরাসরি মিহিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হলো। আজ তার কারণেই তার প্রেয়সীর এই অবস্থা। মিহিয়ার কিছু হয়ে গেলে আদ্র নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না, কিছুতেই না। আজ যদি রুষা সময় মতো না আসতো, হয়তো মিহিয়া আর নিতু দুজনেরই কেউই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। হয়তো কাউকেই পেত না খুঁজে, আর একমাত্র রুষাই তাদের হেল্প করেছিল মিহি নিতুকে খুঁজে বের করার জন্য। আদ্র বসে বসে সেই কথাই ভাবছে। ফ্ল্যাশব্যাক। আদ্র আর মাহিন যখন কোনো মতে মিহিয়া নিতুদের নম্বরের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না, ঠিক তখনই মিহিয়ার ফোনে একটা কল আসে, যেটা মিহিয়ার নিজের মোবাইল ছিল। কারণ মিহিয়া যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিনই ভুল করে মোবাইল রেখে চলে যায়, আর সেটা এখন আদ্রের হাতে। আদ্র কলটা রিসিভ করা মাত্রই একটা মেয়ের কান্না জড়িত কণ্ঠ ভেসে আসলো। আপনি কি বাঁচান প্লিজ, ও খুব বিপদে আছে, সাথে নিতুপু আছে, প্লিজ ওদের বাঁচান। রুষা বিশ্বাস নিয়ে ফোন দিয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল মিহিয়া তার ফোন বাড়িতেই রেখে যাবে। তো তুমি কে? আমি রুষা, আপনি ছোট বোন, প্লিজ আপনি কে বাঁচান। ওদের খোঁজই পাওয়া যাচ্ছে না। আপনি এই নাম্বারটি ট্রেস করুন প্লিজ। ওরা এখন যেখানে আছে আমরা ঠিক সেখানেই আছি, কিন্তু ওদের আড়ালে। জলদি আপনারা এখানে চলে আসুন, যে কোনো মুহূর্তেই তারা আপনাকে মেরে ফেলতে পারে, ওরা খুব হিংস্র। এক্ষুনি আসছি আমরা, তুমি জাস্ট একটু সময় ওয়েট করো। জি 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 জি। বলে কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। মনে মনে বলছে, এ কোন পরীক্ষায় ফেললে গো আল্লাহ আমার লক্ষ্মী আপনিকে। সে আমার আপন বোন হওয়া সত্ত্বেও আমি তাকে চিনতে পারলাম না। আপন বোনকেও কষ্ট দিতে ভুলিনি আমি। আপনের জায়গায় আজ আমি থাকলেই হয়তো ভালো হতো। আমার আপনটা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। আল্লাহ গো, তুমি আমার আপনিকে সুস্থভাবে ফিরিয়ে দিও। বলেই হেঁচকি তুলে কান্না করতে লাগলো। কান্না করো না রুষা, দেখবে সবটাই ঠিক হয়ে যাবে, উপরওয়ালার উপর ভরসা রাখো। বলে রুষার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রায়ান। নিজের কাজে আজ অনুতপ্ত সে, তাই তো নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে মিহিয়াকে বাঁচাতে। তাই যেন হয়, আপনি ছাড়া আমার আর কেউ নেই রায়ান। সবাইকে মেরে ফেলেছে ওই নরপশুটা, আমার মা বাবা ভাই সবাইকে মেরে ফেলেছে। শান্ত হও, দেখবে আপু সুস্থভাবেই ফিরে আসবে। তারা অন্যদিকে মুখ করেছিল বলে আদ্ররা তাদের দেখতে পায়নি।
অপরিচিত কারো হাত কাঁধে পেয়ে মাথা তুলে তাকাতেই আদ্রকে দেখতে পেল রায়ান। সসম্মানে উঠে দাঁড়ালো সে। তার দেখা দেখি রুষা উঠে দাঁড়ালো। রুষা গিয়ে আদ্রকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আদ্র ভাইয়া প্লিজ আপনিকে বাঁচান। ওরা খুব হিংস্র। ওইদিকে ওরা, ওই যে ওদের গার্ডস। বলে আঙ্গুল দিয়ে ইশারা করলো রুষা। আদ্র রুষার ইশারা করার স্থানে তাকে দেখতে পেল কিছু গার্ডস, তবে আদ্রের গার্ডসদের তুলনায় নগণ্য। সে তার গার্ডসদের কয়েকজনকে অর্ডার করলো স্নাইপার দিয়ে এদের উড়িয়ে দিতে। মিহিয়াকে বাঁচাতেই যদি ওকে হিংস্র হতে হয় তবে সে হিংস্র হবেই। তারপর যখন গার্ডসরা তাদের কাজ সম্পন্ন করলো, আদ্ররা সেখানে গিয়ে ভিতরে প্রবেশ করতেই গুলির আওয়াজ শুনতে পেল। মুহূর্তে আদ্র বুকের বাঁ পাশটা একদম ধূপ করে উঠল। হয়তো আগাম কোনো কুলক্ষণী বার্তা তার মনকে বারবার নিংড়ে দিচ্ছে। তবুও নিজেকে শক্ত করে সেদিকে এগিয়ে গেল। তারাও তাদের গার্ডসরা গিয়ে দেখতে পেল মিহিয়া পড়ে আছে আর নিতু কান্না করছে মিহিকে ধরে। মুহূর্তেই কালো মেঘে ছেয়ে গেল আদ্রের মন। তার মন তাহলে সঠিক তথ্যই তার মস্তিষ্কে প্রকাশ করেছিল। দেখতে দেখতে নিতুও নিস্তেজ হয়ে গেল। তারপরেরটা উপরে দেখলেন। ডাক্তারের ডাকে ধ্যান ভাঙল আদ্রের। সকলে উৎসুক তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে বাড়ির সকলে উপস্থিত, সাথে নিতুর বাবা মা ভাইও, মানে মিহিয়ার আপন মামা মামিরা। তারা অপরাধীর ন্যায় সাহেলা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে আছেন। ডাক্তার আদ্রের কাছে এসেই মুখ কালো করে ফেললেন। আদ্র ডাক্তারের কাছে এসে জিজ্ঞাসা করছে, ডাক্তার, আমার শ্যামা পাখি কেমন আছে? ওর এখন অবস্থা কেমন? টেল মি ডক্টর, টেল মি। মিস্টার আদ্র, প্লিজ কাম ডাউন। আমি জানি আমরা এখন যা বলবো সেটা হয়তো আপনারা আশা করবেন না, বিকজ শি ইজ নো। একাদিন ফাঁকা রাত নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না ভালো। একাদিন ফাঁকা রাত নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না ভালো। এক মনে আকাশের পানে চেয়ে গিটারে সুর তুলতে গানটি গাইছে আদ্র। পরিবেশটা বেশ রোমান্টিক, কারণ মিহিয়া তার পাশেই বসে আছে। হ্যাঁ, সেদিনই ডাক্তারের বলা কথাগুলো ছিল এমন। ফ্ল্যাশব্যাক। মিস্টার আদ্র, কাম ডাউন প্লিজ। আমরা জানি এখন যেটা বলবো সেটা হয়তো আপনারা আশা করবেন না, বিকজ শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এমন রোগীর অবস্থা বেশ সিরিয়াস হয়। আপনার মিসেসের অবস্থা খুবই ক্রিটিক্যাল হলেও বাঁচার চান্স ছিল প্রায় 79%, যার ফলে তিনি এখন বেশ সুস্থই আছেন। তবে ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন। সো আমরা সেটা বিবেচনা করে ওনাকে 2 দিন অবজারভেশনও রাখবো, মানে ওনার জ্ঞান ফেরার পর আরও 2 দিন। ওকে কি আমরা বাসায় নিয়ে প্রপারলি রেস্ট দিতে পারি না? তারপরেও যদি কোনো চিকিৎসা বিষয়ে হেল্প লাগে তাহলে একজন নার্স দিন, সাথে 2 দিনের ব্যাপারই তো। বাদ বাকি সময়টা আমি হ্যান্ডেল করে নিব। ওকে, দেখা যাক। আগে জ্ঞান ফিরুক, তারপরে না হয় এ বিষয়ে কথা হবে। আচ্ছা, মিহিকে কখন কেবিনে দেওয়া হবে ডাক্তার আঙ্কেল? এই তো কিছুক্ষণ পরেই। ওকে, অ্যান্ড থ্যাঙ্কস অ্যাগেইন। ইটস আওয়ার ডিউটি, ইয়াং ম্যান। মুচকি হাসি দিয়ে চলে গেল ডাক্তার সাহেব। এতক্ষণ সবাই মনোযোগ দিয়ে সবটাই শুনল। নিতুও এসেছে সেখানে। ওর সেন্স ফিরেছিল কিছুক্ষণ আগে, আর এখন সে মোটামুটি সুস্থ। আদ্র গিয়ে তার মামার সামনে, মানে হায়দার জামানের সামনে দাঁড়ালো। চোখে মুখে তার রাগ স্পষ্ট। রাগটাকে কন্ট্রোল করতে যেও পারছে না। দাঁতে দাঁত চেপে হায়দার জামানকে জিজ্ঞাসা করলো, মামা সাহেব, আপনার মনোবাসনা পূর্ণ হলো? কি বলছো আদ্র? আমার মনোবাসনা মানে? বুঝছেন না? কি বলতে চাচ্ছ? ক্লিয়ার করে বলো। আমার মিহিয়ার ক্ষতি তো আপনি করতে চেয়েছিলেন, তাই না? তাহলে সেখানে মিহিয়ার ফুপা আর মাহমুদ আলম কি করছিলেন? অ্যান্সার মি, ড্যাম ইট। আজও আমায় ভুল বুঝলে তোমরা, কিন্তু সময় খুব কাছেই। সত্যিটা আমি বলবোই, তবে আজ নয়, মিহির সুস্থতার পর। ওরও এটা জানা অত্যন্ত জরুরি। আই হোপ ইউ রিয়েলাইজ মাই পয়েন্ট। না বোঝার মতো এতটুকুও বুদ্ধ তুমি নও। বেশ, তাই হবে। বলেই চলে এলো হাসপাতালের বাইরে। তার পিছু পিছু নিতুও এলো। তবে সে জানে আদ্র তার উপর রেগেও থাকতে পারে, কিন্তু সে আর কখনোই আদ্রের কাছে ভালোবাসার দাবি নিয়ে যাবে না। কারণ তার মিষ্টিপুই তো আদ্রকে ভালোবাসে। তাহলে সে কেমনে তার প্রিয় মিষ্টিপুর ভালোবাসাকে কেড়ে নিবে? আগে নিজের স্বার্থের কথা ভাবলেও সে এখন এটাই বুঝেছে, কাউকে জোর করে পাওয়া যায় না। তবে সে বেশ খুশি তার মিষ্টিপুকে নিয়ে। তার ভালোবাসা না হয় তার মিষ্টিপুর হয়েই বেঁচে থাকুক। এটাই তো চাই যারা প্রকৃত ভালোবাসে। নিতু দৌড়ে গিয়ে আদ্রের সামনে দাঁড়ালো। হঠাৎ কাউকে দৌড়ে সামনে আসতে দেখে 2 কদম পিছিয়ে গেল আদ্র। কিন্তু পরক্ষণেই নিতুকে দেখে অবাক হলো। অবাক হলেও মলিন মুচকি হাসি দিল, যেটা নেই এখন আগের মতন সেই সতেজতা। কেমন যেন নিষ্প্রাণ।
হয়তো মিহিয়ার নিখোঁজ এই এমনই হয়ে গেছিল সে। মিহিয়ার প্রতি তার চোখে গভীর ভালোবাসা লক্ষ্য করল নিতু। কতটা ভালোবাসলে মানুষ তার প্রিয়সীর জন্য এমন হতে পারে সেটা আদ্রকে না দেখলে হয়তো বুঝতো না সে। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার মিহির প্রতি আদ্রের এমন ভালোবাসা দেখে। সে সামান্য এগিয়ে এলো আদ্রের সামনে, মাথা নিচু করে আদ্রের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আমাকে মাফ করবেন আদ্র ভাইয়া, আপনার প্রিয় মানুষের রক্ষা করা আমার দ্বারা হলো না, খুব চেষ্টা করেও পারলাম না। উপরওয়ালা যাই করেন ভালোর জন্যই করেন, মাফের কথা কেন বলছো? আজ তুমি ছিলে বলে হয়তো ওই নরপিশাচগুলো মিহিয়ার সাথে খারাপ কিছু করতে পারিনি। তোমার প্রতি আমি কৃতজ্ঞ যে তুমি ছিলে বলে সে বেঁচে আছে। এমন কথা বলবেন না ভাইয়া, আপনার জন্যই আজ মিষ্টি আপু বেঁচে ফিরলেন। যাই হোক, আমার মিষ্টি আপুকে কখনো কষ্ট দিবেন না, এটা আমার প্রমিস। আমার মনের রানীকে কি আমি কষ্ট দিব? সেটা কি কখনো হয়? তারে আমি কষ্ট দিব কেমনে? আমি যে তার নেশায় মত্ত। ধন্যবাদ। ও হ্যাঁ, আর একটা কথা, আব্বু কিন্তু আমাদের হেল্প করেছিলেন তাদের বেআইনি কাজগুলোকে হাতে নাতে ধরতে। মানে হলো আব্বুর কোনো দোষ ছিল না সেদিন, শুধুমাত্রই আপনাদের বাঁচানোর কারণেই সকলের কাছে আজ দোষী হয়ে থাকতে হচ্ছে তাকে, কিন্তু তিনি পুরোটাই নির্দোষ ছিলেন। অ্যান্ড আই বিলিভ দিস। আমাদের মানে বুঝলাম না। সেটা না হয় সেদিনই বুঝবেন যেদিন আব্বু সবটা বলবে, আই মিন মিষ্টিপুর সুস্থতার দিন। ওকে, অপেক্ষায় রইলাম। তুমি ভিতরে যাও আর মিহিয়ার দিকে খেয়াল রাখো। আপনি কই যাচ্ছেন? আমি আসছি বলে সামনের দিকে এগিয়ে গেল আদ্র। নিতু হাসপাতালে ঢুকা মাত্রই দেখলো সকলে আবার হয়ে গেল মিহিয়ার মা মানে সাহেলা ইয়াসমিন হায়দার জামানের সাথে কথা বলছে না, কিন্তু মিহিয়ার বাবা দিব্যি হাসি মুখে কথা বলছে হায়দার জামানের সাথে। তারপরেও হায়দার জামান অপরাধীর মতন দাঁড়িয়ে আছে। রুষা ওর মায়ের কাছে মানে সাহেলা ইয়াসমিনকে জড়িয়ে ধরে আছে। অনেকদিন পর মায়ের আদর পাচ্ছে ও। রোকেয়া বেগম কখনো এমন করে আদর করতো না ওকে, তাই সেও পরম মমতাময়ী মায়ের শরীরের সাথে লেপ্টে আছে। নিতু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, ফুপি, তুমি এখনো আব্বুর প্রতি রেগে আছো, কিন্তু সত্যিটা জানার পর তোমার রিয়াকশন হবে দেখার মতন। অপেক্ষা করো সত্যিটা জানার। আর নিজেই এখন চমকে যাচ্ছ একটার পর একটা সারপ্রাইজে। প্রথমে মিষ্টিপু, এরপর রুষা, আর কয়েকদিন পর সবচেয়ে সত্য সংবাদটি। ওয়েট ফর দিস। মুচকি হাসি দিয়ে সে তাদের দিকে চলে গেল। ঠিক 25 ঘন্টা পর জ্ঞান ফিরেছে মিহিয়ার। সকলের মাঝে খুশির ঝলক দেখা গেল। পিটপিট করে চোখ খুলতে তার মাকে দেখতে পেল সে। অবশ্য চিনতে অসুবিধা হলো না তার, কারণ মাহিন আগেই ওকে ওর বাবা মায়ের ছবি দিয়েছিল মোবাইলে। তারপর থেকে প্রতিদিন একবার হলেও তাদের ছবি দেখে ঘুমাতে যেত সে। দীর্ঘকাল পর তার মাকে সামনে দেখে সামলাতে পারল না সে। গভীরভাবে জড়িয়ে ধরল তাকে। সাহেলা ইয়াসমিনিও জড়িয়ে নিলেন নিজেদের ভালোবাসার প্রথম চিহ্নকে। মিহিয়া জড়ানো কণ্ঠে বলে উঠল, মামনি কখন এলে? আমাকে কি একবারও তোমার মনে পড়লো না? আমার মেয়েটির কথা আমার মনে পড়বে না এটা কেমন কথা? আর কাঁদবি না একদম, বলে দিলাম। আর আদ্রকে দেখছি না, ও কোথায়? উনি ডক্টরকে ডাকতে গেল। তুমি আপাতত আপনিকে ছেড়ে এদিকটা এসো। সকলের মাঝখান থেকে উত্তর দিল রুষা। মিহিয়া অবাক হলো রুষাকে এখানে দেখে। সবচেয়ে বেশি অবাক হলো রোকেয়া বেগমকে এখানে তার দিকে অপরাধীর ন্যায় তাকাতে দেখে। সে ভাবছে তারা মা মেয়ে এখানে কেন? তারা দুজনেই তো মিহিকে একদম দেখতে পারতো না ছোট্টবেলা থেকে, তাহলে কেমনি কি? এরই মাঝে উপস্থিত হলো আদ্র আর ডাক্তার। ডক্টর গিয়ে মিহিয়াকে চেক আপ করে জানালেন, আপাতত উনি সুস্থ আছেন মিস্টার আদ্র। আমার মনে হয় আপনারাই ওনার প্রয়োজনীয় দেখাশোনা করতে পারবেন। এক্সট্রা নার্সের কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। তবুও আপনাদের সিদ্ধান্তের উপর আমরা মেনে নেব, রোগীর এক্সট্রা কেয়ার লাগবে বলে। ইটস নো নিড ডক্টর, আমরা আছি তো, আমরাই ওর প্রপার যত্ন নিব। ওকে, তাহলে ওনাকে আজ পুরো দিন অবজারভেশনে রেখেই কাল ডিসচার্জ করা যাবে। ওকে। ডক্টর যাওয়ার পরপরই রোকেয়া বেগম এসে মিহিয়ার কাছে মাফ চেয়ে নিতে চাইলে সে তাকে থামিয়ে দিয়ে বলে, আন্টি, মানুষ মাত্রই ভুল। আপনি ভুল করেছেন, সেটা শুধরেও নিয়েছেন, তাহলে আমি কেন আপনাকে ক্ষমা করতে পারবো না? ছেলে মেয়েদের কাছে মা বাবাদের ক্ষমা চাইতে নেই। আপনিও আমার মা, তাই আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। মিহিয়ার কথায় আর কিছু বলতে পারলেন না রোকেয়া বেগম। মেয়েটা সত্যিই বড্ড ভালো, যেটা বাস্তবে হতে নেই। এত ভালো মানুষগুলোই পৃথিবীতে শুধু ঠকতে শিখেছে। রোকেয়া বেগম সবটাই বললেন মিহিয়াকে। কেমনে আজ তিনি নিঃশেষ হলেন একমাত্র মাহমুদ আলমের কারণে, যে তাকে সম্পত্তি লোভ দেখিয়ে বিয়ে করে
তার পরিবারের সকল সদস্যকে খুন করে হত্যা করেছিল। তারপর তার পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। আজ মাহমুদ আলমের কারণে তিনি এতিম হয়ে গিয়েছিলেন। খুন করেছিল মাহমুদ আলম রোকেয়া বেগমের পরিবারকে। এটাও বললেন যে রুষা তারই আপন বোন এবং মাহিনের যমজ বোন সে, যাকে মাহমুদ আলম চুরি করেছিলেন জন্মের সময়। সেদিন একে একে প্রত্যেকটা সদস্যই মিহিয়ার সাথে দেখা করে গেছে। আদ্র অবশ্য তার মাকে সহ সকলকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এও বলেছিল বাড়িটা যেন সুন্দর করে সাজানো হয়, কারণ পরশুদিনই তার প্রিয়সীর জন্মদিন, সেটা যেন তার বাড়িতেই করা হয়। শাহানা ইয়াসমিন ছেলের কথায় সায় দিলেন। অতঃপর সকলে নিয়ে চলে এলে সালসাবিল মঞ্জিলে। হাসপাতালে শুধু আদ্র, মাহিন আর রুষা থেকে গিয়েছিল। নিতু থাকতে চাইলেও রুষা তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, কারণ সেও দুর্বল, তারও রেস্ট নেওয়া অত্যন্ত জরুরি। একদিন অবজারভেশনে রেখে ডক্টররা আদ্রকে ইনফর্ম করলো যে মিহিয়া মোটামুটি 90% সুস্থ, তাকে বাড়িতে নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না। আসলে সেদিন গুলিটা মিহিয়ার কাঁধে লেগেছিল, তাই কোনো প্রবলেম হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। তারপরে সবকিছু কমপ্লিট করে তারা তিনজনে মিলে মিহিয়াকে গাড়িতে তুলে রওনা দিল সালসাবিন মঞ্জিলের উদ্দেশ্যে। মিহু পাখি। আদ্রের কথায় ধ্যান ভাঙল মিহির। সে এতক্ষণ মনে মনে ভাবছে হাসপাতালের সমস্ত ঘটনাগুলো। হ্যাঁ, মিহি এখন বেশ সুস্থ, তবে কাঁধে হালকা ব্যথা আছে। কি ভাবছো? এই তো আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত মুহূর্তগুলোর কথাই ভাবছি, কেমনি কি হলো সেটা। হুম, আর এসব ভাবতে হবে না। এখন থেকে আমার সন্তানদের নাম কি রাখা যায় সেটা নিয়ে ভাববে, কেমন? মিষ্টি মিহু পাখি। যা, আর কথা নেই কি আপনার মুখে? এসব কথা বলেই আমাকে বারবার লজ্জায় ফেলতে আপনার ভালো লাগে, তাই না? বলে লজ্জে আদ্রের বুকে মুখ লুকালো সে। ভালো লাগে যে আমার তোমার এই লজ্জা মাখা মুখখানি দেখতে, তাই তো তোমায় এত লজ্জা দেই গো। খুবই ভালো লাগে গো আমার শ্যামা পাখি, ভালোবাসি তোমায়। বলে শক্ত করে জড়িয়ে ধরল মিহিয়াকে। এতটা শক্ত করে ধরল যে যেন সে কোথাও পালিয়ে যেতে না পারে। আমিও ভালোবাসি আপনাকে, যেটা বলা যায় না, শুধুই অনুভব করা যায়, কারণ আপনিই আমার নেশা। তাই আমিও যে তোর নেশায় মত্ত শ্যামা পাখি। ভালোবাসি আপনাকে, হ্যাঁ, নিজের চেয়েও বেশি। তাই তো আপনার এই বুকে সুখের নীড় খুঁজে পাই আমি, যেন হাজারটা অনুভূতিতে ঘেরা এই প্রশস্ত বুকখানি। আদ্রের বুকে মাথা গুজে কথাটা বলল মিহিয়া। তাই তো আমি তোর নেশায় মত্ত শ্যামা পাখি। এই প্রশস্ত বুকের একমাত্র অধিকারিণী তো তুমি। আমিও যে কেবল তোমার উপস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস নেই, কারণ তুমিহীনা দম বন্ধ লাগে আমার। ভালোবাসি যে তোমায়। বলে আরো শক্ত করে জড়িয়ে নিল মিহিয়াকে। জীবনের প্রতিটা মুহূর্তে যেন আপনাকে কাছে পাই আদ্র, সেই দোয়াই করি সৃষ্টিকর্তার নিকট। অবশ্যই পাবে মিস মিহু, উপস, মিসেস মিহিয়া সারফারাজ। মিসেস হলাম কবে? এখনো তো বিয়েই হয়নি, তাহলে মিসেস বললেন কেন? আদ্রের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে বলল মিহিয়া, সাথে কোমরে দুই হাত দিয়েও। তোমাকে না এখন সেই ছোট্টবেলার মিহুর মতোই লাগছে। সেই স্টাইল, যেমন করে তুমি আমার দিকে ছোট্টবেলায় তাকাতে, তখন পেত্তির মতন লাগলেও এখন কিন্তু হেব্বি লাগছে গো মিষ্টি বউ। বলে চোখ টিপ মারল আদ্র। আদ্রের এমন কাণ্ডে তো সেই রকম একটা লজ্জা পেল মিহি। বেচারি লজ্জায় একদমই মাথা নিচু করে নিল। বউ ডাকটা শুনে তার শরীরে আলাদা একটা শিহরণ বয়ে গেল, যেটা প্রত্যেক মেয়েরই হয়, কেননা তার প্রিয় মানুষের মুখ থেকে এমন ভালোবাসাময় শব্দ আলাদা অনুভূতি প্রকাশ করে, যেটা কার না শুনতে ভালো লাগে। মিহিয়ার ক্ষেত্রেও সেই অনুভূতি প্রকাশ পেয়েছে। সেও চায় তার প্রিয় মানুষটা তাকে এমন করে সারাটা জীবন ধরে ভালোবাসুক। আদ্রের ছোঁয়ায় ধ্যান ভাঙল তার। লজ্জা পেলে গো বউ? থাক, লজ্জা পেও না। আজ আমি তোমার পছন্দের সেই গানটি গাইব, শুনবা? কোনটা? গাইলেই শুনতে পাবে। বলে মুখ ফুলিয়ে বসে রইল। ইস, মুখ ফুলিয়ে বসে থাকিও না গো বউ। মিহিয়ার দিকে এগিয়ে গেল, চুপ করে তাকে নিজের কোলে বসিয়ে দিল। অতঃপর গিটারে সুর তুলল। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না, ও আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না,
কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। মিহিয়া অবাক হলো। মানুষটা তাকে এত ভালোবাসে সেটা সে বুঝতেই পারেনি। তার প্রিয় গানটার কথাও সে মনে রেখে দিয়েছে। আদ্রের প্রতি তার ভালোবাসা দ্বিগুণ হারে বেড়ে গেল, সাথে শ্রদ্ধাও। আদ্রকে না দেখলে সে বুঝতোই না যে মানুষের ভালোবাসাও এত গভীর হয়। এমন করে কি দেখো মিহি? আপনাকে? আচ্ছা, আপনি আমায় এত ভালোবাসেন কেন? আমি ভাসি না তো? আমার এই ছোট্ট মনটাই তোমায় ছাড়া যে ব্যাকুল, কিচ্ছু বুঝতেই চাই না এই তুমিকে ছাড়া। সবটা সময় তোমার নেশায় মত্ত হতে চাই যে। ভালোবাসি। মুখে বলতে নেই গো মিহি পাখি, হৃদয়ে অনুভব করাতে হয়। আমিও ভালোবাসি, দেখো সেটা এখান থেকে আসছে, এই ছোট্ট হৃদগৃহ থেকে। বুকের বাঁ পাশ দেখিয়ে বলল আদ্র। আচ্ছা, রাত অনেক হলো। রুষা আর দুষ্টু পাখি আমার অপেক্ষায় থাকবে, আসি আমি। আচ্ছা যাও, তবে একটা কাজ আছে, ওয়েট। মিহিয়াকে দাঁড় করিয়ে আদ্র মিহিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। সাথে সাথে মিহিয়া কেঁপে উঠল, আঁকড়ে ধরল আদ্রের পাঞ্জাবি। আদ্র মিহিকে তার থেকে আলাদা করলো, তারপরে বলল, যাও ঘুমিয়ে পড়ো, আগামী 2 দিন পর কিন্তু আমাদের বিয়ে। সো এখন ভালো করে ঘুমাও, না হলে ঘুমানো সুযোগ পাবে না। বলে আদর টেডি স্মাইল দিয়ে মিহিয়ার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। এদিকে মিহিয়া আদ্রের কাণ্ডে অবাক না হয়ে পারল না। এটা কি বললো আদ্র? বিয়ের পর ঘুমাতে পারবে না মানে? তার উপর দরজাও বন্ধ করে দিল, যেন ঘর থেকে বের করে দিয়েছে। সেটা ভেবেই আদ্রকে যা ইচ্ছে গালি দিতে দিতে তার রুমের দিকে এগিয়ে গেল সে। কিরে আপনি, কাকে গালি দিতে দিতে আসছিস? রুমে ঢুকতে জিজ্ঞাসা করে বসলো রুষা। কারে আর? ওই সাদা বিলাইটাকে। সাদা বিলাই কোত্থাকার? হোয়াট দ্য সাদা বিলাই মিস টেপু? কোমরে 2 হাত দিয়ে জিজ্ঞাসা করলো ঋতু। তোদের আদ্র ভাইয়া। রুমে ঢুকতে ঢুকতে জবাব দিল মিহি। কি করলো ভাইয়া যে এতগুলো গালি দিলি? কি করলো ভাইয়া যে এতগুলো গালি শোনাই দিলি বেচারাটাকে? মিহির বাঘ কাজ চাপা দিয়ে জিজ্ঞাসা করলো রুষা। আর বলিস না, আমাকে নাকি বিয়ের পরের রাতে না কিছু না, সর আমি ঘুমাবো। এবার রুষা আর ঋতু দুজনের দিকে ভ্রু কুচকে তাকালো। ব্যাপারটা বোঝার চেষ্টা করছে মিহিয়া কি বলতে চেয়েছিল তাদের, কিন্তু মাঝপথেই থেমে গেল। কুছ তো গড়বড় হে। তারাও আর কি করবে, শুয়ে পড়লো একসাথে। মিহিয়াকে মাঝখানে দিয়ে দুজন দুপাশে কোলবালিশের মতো জড়িয়ে ধরলো তাকে। সেই গত মাস থেকে এমন করে থাকছে তারা। অবশ্য তারা সকলে এ বাড়িতেই থাকে, মানে সকলকে শাহানা ইয়াসমিন সালসাবিন মঞ্জিলে থাকতে বাধ্য করেছে। সেদিনই যখন মিহিয়া একদম সুস্থ হলো, তার পরের দিনই হায়দার জামান সব সত্যিই প্রকাশ করলেন, যে কেন সে তার সাথেই স্বার্থপরতা করেছিল। ফ্ল্যাশব্যাক। আপু প্লিজ আমার কথা শোন। আমি জানি তুই এখনো আমাকে অবিশ্বাস করছিস, সেটাই আমাকে যে জ্যান্ত লাশে পরিণত করছে রে। আমি সত্যিই নিরুপায় ছিলাম সেদিন। আজ অন্ত না হয় আমার কথাটা শোন, তারপর না হয় তুই সিদ্ধান্ত নিস কি করবি সেটা নিয়ে, প্লিজ। আচ্ছা, কি বলবি বল। শোন তাহলে, সেদিন যখন তোদের উপর হামলা হয়েছিল ঠিক তার আগেই আমাদের কারা যেন এক রুমে আটকে রেখেছিল। সেই রুমে আমি, নাইমা, নিতুর মা আর নেহাল একই রুমে ছিলাম। শুধু বাইরে ছিল নিতু, কারণ সে তখন স্কুলে গিয়েছিল। কিন্তু তাকেও ওই মাহমুদ আলমের লোকরা ধরে নিয়ে এসেছিল। এরা যে মাহমুদ আলমের লোক সেটা পরে আমি জানতে পেরেছিলাম। প্রথমে অবাক হয়ে ভেবেছিলাম সে দুলাভাই ছিল, কিন্তু না, সে দুলাভাইয়ের আপন ছোট ভাই ছিল, যাকে তোর শ্বশুরমশাই ত্যায্যপুত্র করেছিলেন। অবশ্য সেটা অনেক পরে জেনেছিলাম, কারণ সে আমাকে তোর স্বামী বলে পরিচয় দিয়েছিল। কিন্তু ততদিন দুলাভাইয়ের প্রতি আমার ঘৃণা জন্মেছিল। আমি যে তখন অসহায় ছিলাম রে বোন, খুব অসহায় ছিলাম। মাহমুদের লোকজন আমার একমাত্র মেয়ের গলায় ছুরি ধরে আমার সকল সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। কিন্তু আমার ভাগ্য সেদিন হয়তো আমার সহায় ছিল, কারণ সে আমার বাকি সম্পত্তির কথা জানতো না। সেগুলো নিয়েই সেদিন রাতে আমি দেশ ছাড়ি। অবশ্য অনেকখানি ঝামেলা পোহাতে হয়েছিল। তারপর আমি অনেক খোঁজ নিয়ে জানতে পারলাম সে দুলাভাই নয়, বরং তারই আপন ভাই মাহমুদ। আর আদ্রর বাবার খুনি তারাই। আমাকে এই সমস্ত কাজ করতে সাহায্য করেছিল নিতু। ওকে আমি মাহমুদের বন্ধুর মেয়ে বলে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম। সেখান থেকে পাওয়া সমস্ত তথ্যই নিতু আমাকে দিত। সে মূলত সেখানে গিয়েছিল ওর মিষ্টি আপুকে খুঁজতে। কিন্তু সেই চক্রান্তের মূল মাস্টারমাইন্ডকে খুব সহজেই চিনতে পেরেছিলাম নিতুর মাধ্যমে।
সে কে জানিস? কে? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মাহবুব আলম। সে আর কেউ না ভাইজান, আপনার ভগ্নিপতি। হ্যাঁ, আপনার ভগ্নিপতি খালিদ চৌধুরী। সেই মাহমুদের সাথে হাত মিলিয়ে এসব করেছিল। কি বলছো এসব? হ্যাঁ আঙ্কেল, মামা যা বলছেন সবটাই ঠিক, কারণ আমি নিজেই তাকে পুলিশে দিয়েছি। আর এটাই সত্য। তুতুল আন্টি, আই এম রিয়েলি সরি। আমি অন্যায়কারীকে প্রশ্রয় দেই না বলেই ওনাকে পুলিশে দিয়েছি। কথাটা বলে তুতুল আফরিনের দিকে ফিরল আদ্র। আমিও বাস্তবতা মেনে নিয়েছি আদ্র, সবটাই ওর দোষ ছিল। আমি জানতামই সবই, কিন্তু মুখ খুলতে পারিনি, কারণ সে হুমকি দিয়েছিল আমার মেয়েদের সে মেরে ফেলবে। তাই কিছু করার ছিল না আমার। অসহায় ছিলাম আমি সেদিন। সে শাস্তি পাচ্ছে ভেবে কষ্ট হচ্ছে না, বরং শান্তি লাগছে আমার। বলেই চোখের জল মুছলেন তুতুল আফরিন। এতটুকুই ছিল সেদিনের মূল প্রেক্ষাপট। এখন তুই চাইলে তোর সিদ্ধান্ত নিতে পারিস। বলে হায়দার জামান শায়লা ইয়াসমিনের দিকে ফিরলেন। তার আগেই শাহানা ইয়াসমিন বলে উঠলেন, কোনো সিদ্ধান্তই নেওয়া চলবে না, এখানে সবাই পরিস্থিতির শিকার। সো নো সিদ্ধান্ত। শাহানা ইয়াসমিনের কথায় সকলে উচ্চস্বরে হেসে দিল। শায়লা ইয়াসমিন কান্না জড়িত কণ্ঠে হায়দার জামানকে বললেন, আমাকে মাফ করে দিস ভাই, তোকে না বুঝে এতদিন তোর সাথে যোগাযোগ রাখিনি। কি করছিস আপু? সবটাই ভুল ছিল। এখন থেকে আমাদের নতুন করে চলতে হবে। সেদিন সকলে আবারও এক হয়ে গেল। হাসি ঠাট্টার মাধ্যমে কেটে গেল 2 মাস। আজ মিহি আদ্রর বিয়ে। সালসাবিল মঞ্জিলের প্রতিটা কোণায় যেন আনন্দ উৎসবে ভরপুর। তার উপর বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, কারো খুশির রেশ যেন কাটছেই না। পরিবারের সকলেই খুশিতে আত্মহারা। নিতু, রুষা, তাদের ফুফাতো বোন রিয়াপু আর তনিমাপু মিহিয়াকে একদমই ছাড়ছেই না। গায়ে হলুদ থেকে শুরু করে মিহিয়ার প্রতিটি কাজের দায়িত্ব তাদের উপরই আরোপ করে দিয়েছে আদ্র। কোনো ভুল ত্রুটি হলে অবস্থা খারাপ করবে বলেও জানিয়েছে আদ্র তাদের। তারাও চায় যে সারাক্ষণ মিহিয়ার পাশেই থাকতে, কেননা খুবই মিষ্টভাষিনী মিহিয়া। বিয়ের আগ মুহূর্তে মানে কবুল বলার সময় যখন আদ্রকে কবুল বলতে বলল, তখন এক দফা হাসির রোল পড়েছিল সেখানে উপস্থিত সকলের মাঝে। কারণ আদ্র 3 কবুল এতটাই দ্রুত বলেছিল যে যার বেগ আলোর বেগকেও হার মানাবে এমন অবস্থা। মিহিয়াও বলেছে, তবে ধীরে সুস্থে। কবুল বলার পর যখন মিহিয়ার হাত আদ্রের হাতে তুলে দিলেন, তখন যেন মাহবুব আলমের মুখটা ফেটে যেতে চাইছে। তার আদরের বড় মেয়ে আজ অন্যের বাড়িতে বউ হয়ে যাবে তাদের ছেড়ে। আসলেই বাবারা অন্যরকম। মেয়েদের জন্য তাদের অন্তরাত্মা বারবার কেঁপে ওঠে, বিশেষ করে যেদিন মেয়েকে তার জামাইয়ের হাতে তুলে দেয়। মিহিয়ার বাবাও একই। আদ্র অনেক কষ্টে কাজিনদের বুঝিয়ে শুনিয়ে বাসর ঘরে ঢুকলো। বিছানার উপর চোখ পড়তেই দেখতে পেল বড় একটা ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে মিহিয়া। তার চারিপাশটা বেলি আর গোলাপের পাপড়িতে ভরপুর। আদ্রকে আসতে দেখে খাট থেকে নেমে আদ্রের সামনে গেল মিহিয়া। যা মাত্রই আদ্রর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল মিহিয়া। উপস, অনেকক্ষণ পর বউটাকে পেলাম। আজ আর ছাড়বো না বউ তোমাকে। চলো জান পাখি, বাসর শুরু করে দেই। এই একদমই না। আগে নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করবেন, তারপর বাকি সবটাই। তার মানে নামাজের পর সবকিছুই করতে দিবা? থাক, কথা না বলে অজু করে আসুন। বলে আদ্র ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। অতঃপর তারা নামাজ দিয়ে তাদের বৈবাহিক জীবন শুরু করলো। তারপরে জায়নামাজ গুছিয়ে রাখতেই আদ্র মিহিয়াকে কোলে তুলে নিল। আরে কি করছেন? কি পড়ে যাব তো। বিশ্বাস আছে? হুম। তাহলে বলছো যে? না, এমনি। বিশ্বাস রাখো, ঠিক এভাবেই সারাটা জীবন এমন করে আগলে রাখবো তোমায় মিহু পাখি, ঠিক এভাবেই। কখনো আমায় ভুল বুঝবেন না তো? কখনোই না। তোর নেশায় মত্ত হয়েছে কি ভুল বোঝার জন্য? সারা জীবন আগলে রাখার জন্যই তো আমি তোর নেশায় মত্ত মিহু পাখি। ভালোবাসি প্রিয়। ভালোবাসি আমিও। বলে আদ্র মিহিতে মত্ত হয়ে গেল, যার প্রতিটা পবিত্র স্পর্শে কেঁপে উঠছে মিহি। আঁকড়ে ধরল আদ্রকে। আদ্র মিহিকে বিছানায় শুয়ে দিল। অতঃপর হারিয়ে গেল ভালোবাসার এক গভীর সাগরে, যেখানে শুধু পবিত্র ভালোবাসার সন্ধান মিলে। চলুক না তাদের ভালোবাসা এভাবে, হারিয়ে যাক তারা দুজন দুজনের মাঝে, গাঢ় হোক তাদের ভালোবাসার বন্ধন ঠিক এভাবে।